এই বস্তির টোকাই, ফুটপাতের কুকুর, এদিকে আয়। শাওনের কথা শুনে অভ্র ঘুরে তাকায়। শাওন হলো এই এলাকার উপজেলা টি.এন. আসিফ আকবরের ছেলে। রোজ বিকালে ফুটপাতে অভ্র বাদাম বিক্রি করে, থাকে পাশের এক বস্তিতে। শাওন এসে রোজ ফুটপাতে বসা দোকানগুলো থেকে জোর করে জিনিস নেয়, কারো খাবার নষ্ট করে। ফুলি নামের একটা বাচ্চা মেয়ে ফুটপাতে ফুল বিক্রি করে। শাওন ফুলিকে সবসময় মারধর করে আর ফুল নষ্ট করে। একদিন অভ্র এটা নিয়ে বলেছিল, আপনারা বড়লোক আছেন কেন? আপনারা গরিবকে লগে এমন করেন? সেদিন শাওন অভ্রকে চড় দেয়। তারপর থেকে অভ্র শাওনের কাছে রোজ কোনো না কোনো কারণে মার খাবে। চলেন তাহলে বিষয়টা আলো ক্লিয়ার করি। কালীবাড়ি বস্তি শহরের মাঝ বরাবর এক কোণে গাদাগাদি করে গড়ে ওঠা এক টুকরো জীবনের নাম। নামের মধ্যে একটা ভক্তিভাব আছে ঠিকই, কিন্তু বাস্তবে এখানে ভক্তি তো দূরের কথা, মানুষের বেঁচে থাকাটাই যেন একরকম যুদ্ধ। ভাঙাচোরা টিনের চাল, ছেঁড়া ত্রিপল, কচুরিপানা ঢাকা ড্রেনের গন্ধ আর পায়ের নিচে কাদা পানি, এইসব মিলিয়েই কালীবাড়ির বস্তি। প্রতিদিনের সকাল শুরু হয়। গলির ভেতরে হাঁটতে গেলে প্রথমেই নাকে এসে লাগে তীব্র নোংরা গন্ধ। ড্রেনের কালো পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, তার উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যেতে হয়। গলির দুপাশে গায়ে গা লাগানো ছোট ঘর, প্রতিটি এক একটাতে পরিবার গিজগিজ করে থাকে। কপালে ঘাম, হাতে ময়লা, মুখে এক ধরনের হাল ছেড়ে দেওয়া অভিব্যক্তি। এটাই এখানে সবার অভ্যেস হয়ে গিয়েছে। এই বস্তির শেষ প্রান্তে এক কোণে খুব ছোট্ট একটা ঘরে থাকে অভ্র। বয়স ২৭, কিন্তু দেখতে আরও বড় লাগে। ছোটবেলায় মা হারিয়েছে, বাবাও নেই। ঋণের বোঝায় শেষ পর্যন্ত প্রাণটাই হারাতে হয়েছিল তাকে। তখন থেকেই অভ্র একাই চলছে জীবনের সাথে। এক টুকরো বিছানা, একটা পুরনো টিনের আলমারি আর একটা মাটির চুলা, এই নিয়ে অভ্রর সংসার। আজকের সকালটা অন্য দিনের মতোই। টিনের ছাউনিতে ফোঁটা ফোঁটা পানি জমে আছে। রাতে শিশিরে পাখির ডাক মিশে যাচ্ছে দূরের হকারদের হাঁক ডাকে। অভ্র ঘুম থেকে উঠে গামছা নিয়ে মুখ মুছে, তারপর মাটির চুলায় আগুন ধরায়। একটা পুরনো হাঁড়িতে বাদাম ঢেলে ভাজতে শুরু করে। বাদামই তার জীবিকার মূল ভরসা। সকালবেলায় ভেজে বিকালে ফুটপাতে নিয়ে গিয়ে বিক্রি করে। গলির অন্য প্রান্ত থেকে ভেসে আসে সোহেলের গলার আওয়াজ, ওই অভ্র, তাড়াতাড়ি কর, না হলে জায়গা পাবি না ফুটপাতে। অভ্র হাঁড়িতে হাত চালাতে চালাতেই জবাব দেয়, আসতেছি ভাই, আর ২ মিনিট লাগবে। বাদাম ভাজার গন্ধে ঘরটা ভরে ওঠে। হাড়ির থেকে বাদাম নামিয়ে একটা পুরনো টিনের ডিব্বায় ভরে রাখে সে। তারপর গামছা কাঁধে ফেলে হাতের ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়ে। কালীবাড়ির বস্তির গলিগুলো পার হতেই অভ্র চারপাশে তাকায়। কেউ টিনের চাল মোদামেত করছে, কেউ পিচবোর্ড কেটে বাচ্চাদের সাথে খাট বানাচ্ছে। রাস্তার ধারে দুইজন মহিলা বালতিতে পানি ভরছে, বাচ্চারা নোংরা কাপড় পরে দৌড়ঝাঁপ করছে। বস্তির মুখে বেরিয়েছে পিচঢালা রাস্তা, সেখানে ফুটপাত দিয়ে হাঁটা শুরু করে অভ্র। সকালবেলা ফুটপাতের দৃশ্য আলাদা। সবাই দোকান সাজাচ্ছে, কেউ চায়ের কেটলি জড়িয়েছে, কেউ ফল সাজাচ্ছে। মৃদু আপা চায়ের দোকানে ব্যস্ত, হাতে কাপ, মুখে হাসি। অভ্রকে দেখে বলে, কি রে অপ্র, বাদাম রেডি? হ্যাঁ আপা। হেসে জবাব দেয় অভ্র। কিছুটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়ে ফুটপাতে। পাটের ছাতাটা মাথার ওপর খাটিয়ে নেয়, তারপর বাদামের ডিব্বা খুলে রাখে। বিকাল নাগাদ এসেই এখানেই আসবে শাওন, উপজেলার টি.এন. আসিফ আকবরের ছেলে। দামি কাপড়, গলায় সোনার চেন, হাতে মোবাইল, কিন্তু যত দামি পোশাক ততটাই উদ্ধত্ত মনোভাব। শাওন প্রতিদিন আসে, ফুটপাতের দোকানগুলো থেকে যা খুশি নিয়ে যায়। কারো খাবার নষ্ট করে, গাল বন্ধ করে। আজও শুভ্রের মনে সেই ভয়টাই খেলে যায়, শাওন এলে কি হবে। কারণ শাওন খুব শুধু জিনিস নেয় না, সে মানুষকেও অপমান করে আনন্দ পায়। দুপুর নাগাদ ফুলি এসে দাঁড়ায় অভ্রের পাশে। ছোট্ট মেয়ে, বয়স ১২ হবে, হাতে ফুলের ঝুড়ি, চুলগুলো এলোমেলো, গায়ে মলিন ফ্রক। অপ্র ভাই, আজ ৩টে মালা বিক্রি হয়েছে। হাসি দিয়ে বলে ফুলি। অভ্র মাথা নেড়ে বলে, ভালো, চালাই যা। ফুলির হাসিতে ক্লান্ত মুছে যায় কিছুক্ষণের জন্য, কিন্তু অভ্র জানে এই হাসি বেশিক্ষণ থাকবে না, কারণ শাওনের আসার সময় হয়ে আসছে। ঠিক তখনই দূর থেকে শোনা যায় এক গম্ভীর উদ্ধত্ত গলা, এই বস্তির টোকাই, ফুটপাতের কুকুর, এদিকে আয়। অভ্র থমকে যায়, গলার স্বর চেনা। শাওন এসেছে। অভ্র শাওনের ডাকে সাড়া দেয় না, বাদামের ডিব্বা সামলে বসে থাকে জায়গায়। কিন্তু শাওনের কণ্ঠে রাগ জমে যায়, ঠোঁটের কোণে একদম নিষ্ঠুর হাসি। শুনছস না নাকি? বদির হয়েছিস, ঐশ্বরের বাচ্চা। রাসেল
পিয়াল আর তপু শাওনের তিনজন ছায়ার মতো বন্ধু। ওরা হাসাহাসি করতে করতে এগিয়ে আসে। রাসেলের হাতে এক বোতল কোমল পানীয়, পিয়ালের গায়ে দামি টি শার্ট, তপুর হাতে মোবাইল। এরা শাওনের পেছন পেছন ঘুরে তার প্রতিটি অন্যায়ের সঙ্গ দেয় আর বিনিময়ে পায় নাম ডাকের ছায়ার সুবিধা। রাসেল যা, শালা ফুটপাতের টোকাইকে টেনে নিয়ে আয়। শাওন ঠান্ডা গলায় বলে। রাসেল আর তপু আসে অভ্রের কাছে। তারা মিলে অভ্রের গলায় গামছা ধরে টেনে তোলে। সবাই দেখছে। ছাড়েন ভাই, কি করতেছেন? অভ্র হালকা ধস্তাধস্তি করে, কিন্তু শক্তিতে সে ওদের কাছে কিছুই না। পিয়াল বাদামের ডিব্বা থেকে এক মুঠো বাদাম নিয়ে মুখে ঢেলে দেয়, কিছু ফেলে দেয় রাস্তায়। ইস কি গরম, বাদাম কিন্তু ফ্রি হইলে মজা পায় বেশি। পিয়াল কথাটা বলে হেসে ওঠে। ফুটপাতের অন্য দোকানগুলো দূর থেকে তাকিয়ে আছে, কেউ কিচ্ছু বলে না, কারণ সবাই জানে শাওন শুধু টিএনের ছেলে নয়, সে এমন একটা পরিবারের ছেলে যারা ক্ষমতা দিয়ে সবার ঢেকে ফেলতে পারে। ঠিক তখনই ফুলি বাস থেকে দৌড়ে আসে। তার হাতে ফুলের ঝুড়ি, তাতে লাল গোলাপ, গাঁদা আর রজনীগন্ধা সাজানো ফুলের। এই আপনারা অপ্র ভাইকে রোজ বিরক্ত করেন কেন? ছাইরা দেন অপ্র ভাইরে। ফুলির গলার স্বর কাঁপছে, কিন্তু চোখে রাগ, ভীষণ রাগ। শাওন ঘুরে তাকায় ফুলির দিকে। ওই ফুল বেচা বাচ্চা, তুই আবার মুখ খোলস? ফুলি এগিয়ে আসে, অভ্রের গামছা শাওনের হাত থেকে টানার চেষ্টা করে। তখন শাওন হঠাৎ ফুলির হাত থেকে ফুলের ঝুড়ি ছিনিয়ে নেয়, জোরে মাটিতে ফেলে দেয়। তাজা লাল গোলাপ, গাঁদা, রজনীগন্ধ সহ ছড়িয়ে পড়ে ধুলোয়। কিছু পায়ের নিচে মচমচ শব্দে মিশে যায় ময়লায়। এই নে, এখন বেচবি। শাওনের কণ্ঠে হাসি, কিন্তু চোখে খুনসুটি নয়, বরং তাচ্ছিলের আগুন। ফুলি হতবাক হয়ে যায়, চোখ ভিজে ওঠে। আপনারা বড়লোক আছেন কেন, আপনারা গরিবগুলো গিয়ে এমন করেন? অভ্র দাঁতে দাঁত চেপে বলে ওঠে। শাওন একটু থামে, তারপর এগিয়ে এসে অভ্রকে জোরে একটা চড় মারে। চড়ের শব্দটা এত জোরেই হয় যে আশেপাশে থাকা লোকজন কেঁপে ওঠে। অভ্রের মুখ একপাশে ঘুরে যায়, ঠোঁটের কোণ সামান্য রক্ত বেরিয়ে আসে। তোরে আমি শিখাইয়া স্যার মুখ কেমনে কথা কইতে হয়। শাওন দাঁত বের করে বলে। রাসেল, পিয়াল, তপু হাসাহাসি করে, কেউ মোবাইলে ভিডিও করে। ফুটপাতের লোকজন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কেউ সাহায্য করতে এগোয় না, কারণ সাহায্য করলেই বিপদ ডেকে আনা। ফুলি অভ্রের পাশে দাঁড়ায়, কাপা হাতে তার কাঁধে ধরে। চল ভাই যাই। তার কণ্ঠে কান্না, কিন্তু শাওন সেটা সহজে হতে দেয় না। এখনো তুই শেখস নাই, কাল আবার আইবি, তখন বুঝবি। শাওন ফুলির কথাটা বলে ধীরে ধীরে সিগারেট ধরায়, আর ওরা তিনজন হাসতে হাসতে চলে যায়। অভ্র বসে পড়ে ফুটপাতে, মাথা নিচু করে। ফুলির ভাঙা ঝুড়ি মাটিতে পড়ে আছে, ফুলের গন্ধ মিশে গেছে ধুলোয়। দূরে মিতু আপা চায়ের দোকান থেকে তাকিয়ে থাকে, তার চোখে অসহায়তা, তবু এগিয়ে আসতে পারে না। শাওন চলে যায়। মিতু, সোহেল এগিয়ে আসলো তাদের কাছে। অভ্রের গালটা লাল হয়ে গিয়েছে। সোহেলের ফলের দোকানে ফুটপাতের পাশে ব্রিজের পা ঘেঁষে। জায়গাটা সারাদিনের মানুষ পূর্ণ থাকে, কিন্তু শাওন আসলে তা ফাঁকা হয়ে যায়। ঠিক আছে অব্র। হ্যাঁ ভাই ঠিক আছে, চিন্তা কইরো না। কি দরকার ছিল প্রথম দিন ওদের সাথে লাগতে যাওয়া? ফুলিকে বিরক্ত করতো, চলে যেত, কেউ কথা বলেনি। তুই কথা বললি বলেই আজকে তোকে সব সহ্য করা লাগছে। কিন্তু মিতু আপা ফুলির তো কেউ নেই, তার পরিচয় জানি না। এতটুকু একটা মেয়ে কষ্ট করে ভোরে উঠে পার্কের পাঁচিল টপকে ফুল করিয়ে আনে, মালা গাঁথে বিক্রি করে বেড়ায় জ্যামে রোদের ভিতরে। ওরা এসে এমন করলে কতদিন সহ্য করুম কও? এখন দেখ কেমন লাগছে, সব তো বাদাম নষ্ট করলো। যা বাড়ি যা। অভ্র কিচ্ছু বলে না। বস্তির শেষ মাথায় অভ্র থাকে, বারান্দায় থাকে অভ্র, আর ফুলি থাকে ভেতরে। রক্তের কোনো সম্পর্ক না হলেও ফুলি অভ্রের নিজের ভাইই দাবি করে। অভ্র ফুলিকে নিজের ছোট বোন মনে করে। দুজন হাত ধরে চলে যায়। এমন সময় একটা বিশাল দামি গাড়ি সেখানে চলে যায়। রাস্তার পাশে পানি জমা ছিল, গাড়ির চাকায় পানি ছিটকে এসে পড়ে অভ্রের গায়ে। অভ্র চিৎকার করে ওঠে, শালা বড়লোকের কিট, রাস্তাঘাটে মানুষকে মানুষ মনে করিস না নাকি? ঠিক তখনই গাড়িটা থেমে যায়। গাড়ি থেকে নেমে আসে সিনথি। দেখতে এতটাই সুন্দর যে ছোড়া থেকে বুড়ো সবাই হা করে তাকিয়ে থাকবে তার দেখে। সিনথির সাথে নেমে আসলো আরও দুইটি মেয়ে। সিনথির চোখে সানগ্লাস, টাইট পোশাকে যেন রাজকন্যা হবে নাই বা কেন, এমপির মেয়ে বলে কথা। তারপর ওর বাবাই তো এই বস্তি তৈরি করেছে। সিনথি নেমে বলে। কে বললো রে কথাটা? অভ্র দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। সিনথি এগিয়ে আসে অভ্রের কাছে। অভ্রের মাথার ওপর পানির বোতল, মুখ খুলে পানি ঢেলে দেয়। নে, মুখটা ধুয়ে দিয়েছি, এবার গাড়িটা পরিষ্কার করে দে। কেন করব?
শালা আমার গাড়ি, আমার বাপের রাস্তা, যেভাবে ইচ্ছা যাব, তোর কি? তাই বলে মানুষের কিছু হলে দেখবেন না? তুই কে রে? তোর কাছে কৈফিয়ত দিতে হবে? যা ভাগ, বস্তির ময়লা। আমরা বস্তিতে থাকি বলে কি মানুষ না? সিন্ধি মেজাজ হারায়, এগিয়ে এসে অভ্রের ডান গালে জল বসিয়ে দেয়। অভ্র হতবাক হয়ে যায়। সিন্ধি বলে, নে, তোর মূল্য বুঝিয়ে দিলাম, শালা বাস্টার্ড। এরপর যদি কোনো কথা বলেছিস তোকে মেরে নর্দমায় ফেলে দিব। অভ্র আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিতু আর সোহেল এসে থামিয়ে দেয়। অভ্র মাথা নিচু করে চলে যায় সেইখান থেকে। ফুটপাতের এই দিকটায় প্রতিদিন বিকালেই একটা সময় আসে যখন বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে যায়। দোকানদাররা কথা বলা কমিয়ে দেয়। অনেকে অকারণে ব্যস্ত হয়ে পড়ে। কেউ কেউ এমনভাবে জিনিসপত্র গোছাতে থাকে যেন কোথাও যেতে হবে, কারণ সবাই জানে শাওন আসবে। শাওন আসে একদম সিনেমার ভিলেনের মতো হাঁটতে হাঁটতে, গায়ে ব্র্যান্ডেড জামা, পায়ে সাদা স্কেটস ও চুলে দামি জেল, হাতে মোবাইল, সাথে থাকে রাসেল, পিয়াল, তপু। তিনজনই সিগারেট টানতে টানতে হেসে গল্প করে। রাসেল মাঝে মাঝে রাস্তার থুতু ফেলে। পিয়াল চোখে সানগ্লাস লাগিয়ে সবাইকে তাচ্ছিলের চোখে দেখে, আর তপু মোবাইলে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ভিডিও করে, যেন এটাই তাদের বিনোদন। প্রথমে ওরা মিতু আপার চায়ের দোকানে ঢোকে। এই আপা চা দে, আর সেই বিস্কুটটাও দে। শাওন বলে, কিন্তু টাকা দেওয়ার কথা বলে না কখনো। মিতু আপা চুপচাপ চা বানায়, ভদ্রতার হাসি দেয়, কিন্তু চোখে মুখে বিরক্তি ঢাকতে পারে না। চা এগিয়ে দিতেই শাওন এক চুমুকে অর্ধেক খেয়ে রেখে দেয় টেবিলে। এই চাতে দুধ কম। বলে ফেলে দেয় পাশের ড্রেনে। পাশের ভেলপুরির দোকানে গিয়ে রাসেল এক পাশে দাঁড়ানো ক্রেতার হাত থেকে প্লেট কেড়ে নেয়। দেখি কেমন বানাইছস। বলি খাওয়া শুরু করে দেয়। ক্রেতা কিছু বলতে চায়, কিন্তু পিয়াল তার দিকে তাকিয়ে বলে, কি সমস্যা আছে নাকি? এই ভয়টাই পুরো ফুটপাতের পঙ্গু করে রেখেছে। কেউ জানে না কখন শাওন কার গায়ে হাত তুলবে, কার জিনিস নষ্ট করবে। অভিযোগ করলে পুলিশ উল্টো ভুক্তভোগীর পেছনে লাগে, কারণ থানায় ওসি থেকে শুরু করে অনেকেই জানে শাওন টি.এন.ওর ছেলে। অভ্র প্রতিদিন তার বাদামের ডিব্বা নিয়ে বসে থাকে, কিন্তু শাওন আসলেই বুক ধরফর করতে থাকে, কারণ বাদামই তার একমাত্র রোজগার। আর শাওন এলেই বাদামের ডিব্বা থেকে এক মুঠো নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে, কিংবা রাসেল পিয়াল মিলে সব উল্টে দিবে। আজও তাই হলো। শাওন হাঁটতে হাঁটতে অভ্রের সামনে দাঁড়ায়। কিরে টোকাই, কাল যে তোরে চর মারছিলাম, ব্যথা গেছে তো? গলার স্বরে বিদ্রুপ। অভ্র মুখ নিচু করে কিছু বলে না। শাওন হেসে রাসেলকে ইশারা করে। রাসেল ডিব্বা থেকে বাদাম তুলে রাস্তায় ফেলে দেয়। ওই কুকুরের খাবার দিলাম। বলেই হাসে তপু। ফুটপাতের লোকজন নিচু চোখে তাকিয়ে থাকে। ফুলি আজকেও একটু দূরে সব দেখছে, ঠোঁট কামড়ে চোখে জল জমেছে। তো শাওন থামতে বলার সাহস তারও নেই, কারণ সে জানে অভ্র যত প্রতিবাদ করবে তত মার খাবে। শাওন শেষমেশ 2-3টা বাদাম মুখে নিয়ে বলে, কাল আসবি না? কিন্তু আমি তো ডাকবই, না আসলে রাসেল আর পিয়াল তোরে টেনে আনবে। বলে ওরা তিনজন হাসতে হাসতে চলে যায়। অভ্র নিচে পড়ে থাকা বাদাম কুড়িয়ে আবার ডিব্বায় রাখে। হাত কাঁপছে, কিন্তু মুখে কোনো কথা নেই। মিতু আপা দূর থেকে তাকিয়ে থাকেন, চোখে সেই পুরনো অসহায়তা। সোহেল রিকশার পাশে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে, একদিন এদের খেসারত দিতেই হবে। কেউ তো আসবে এখানে, সে এসে তোদের সবাইকে মারবে। দেখিনি শালা বড় লোকের বেয়াদবেরা ফুটপাতে থাকি বলে যা ইচ্ছে করবি। সোহেলের কথা কারো কানে অবধি পৌঁছায় না, কেবল সৃষ্টিকর্তার কাছে আকুতি মিনতি করে। শুভ্র তাকিয়ে থাকে শাওনের দিকে। আবরের চোখে যেন আগুনের ফুলকির মতো জ্বলছে, যেন আগুন এতটাই বিশাল যেন সবাইকে পোড়াতে পারবে। বিকালের শেষ আলো ফুটপাতের ওপর এসে পড়েছে। দোকানগুলোতে হালকা ভিড় জমেছে, কেউ চা খাচ্ছে, কেউ খাচ্ছে ভেলপুরি। অভ্র তার ডিব্বা নিয়ে চুপচাপ বসে আছে। ছোট চুলা বানিয়ে বাদাম একটু একটু করে ভেজে বাদাম গরম করে রাখার চেষ্টা করছে। পাশে ফুলি তার ছোট্ট ঝুড়িতে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা ফুল নিয়ে বসেছে। আজকের বাজারে ভালো দাম আসবে বলেই আশায় বুক বেঁধেছে। ভাই আজকে ফুল ভালো আছে, যদি একটু আগে বেচা হইতো। ফুলি হাসি দিয়ে অভ্রকে কথাটা বলে। অভ্র তাকিয়ে হালকা হাসে। সেও বলে, হবে রে, চিন্তা করিস না, ক্রেতা পাইবি। কিন্তু এই হাসি বেশিক্ষণ থাকে না। দূর থেকে ভেসে আসে পরিচিত একটা শব্দ, বাইকের ইঞ্জিনের গর্জন, সাথে হালকা হর্নের সুর। মানুষজনের মুখ শুকিয়ে যায়। দোকানদাররা ফিসফিস করতে শুরু করে, আসছে ওরা, শাওন আসছে। কালো বাইকের ওপর বসা শাওন, চোখে তার সানগ্লাস, হাতে সিগারেট জ্বালানো। রাসেল, পিয়াল, তপু ওর পেছনে। ওরা ফুটপাতে ঢুকতেই যেন বাতাস জমে যায়। কেউ তাকানোর সাহস করে না। শাওন প্রথমে মিতু আপার দোকান থেকে 1 কাপ চা নেয়, টাকা দেয় না। তারপর সিগারেটের ধোঁয়া উড়ে হঠাৎ চোখ পড়ে ফুলির দিকে। শাওন ডাক দেয় ফুলিকে, বলে,
ওই ফুলওয়ালি। ফুলি থমকে দাঁড়ায়, ভয় পায়, কিন্তু সামনে এগোয় না। তখন রাসেল এগিয়ে ফুলির ছুরি ছিনিয়ে আনে। এই দেখ কত ফুল। শাওন ফুল তুলে নাকে দেয়, তারপর হঠাৎ মাটিতে ছুঁড়ে ফেলে দেয় ছুরি। এক এক করে সব ফুল ধুলোয় মিশে যায়, কিছু পায়ের নিচে মুড়িয়ে ফেলে দেয়। এই ফুলের মালা বেচে টাকা কামাবি, হ্যাঁ? শাওনের কণ্ঠে তাচ্ছিল্য ফুটে ওঠে, ফুলির চোখে জল আসে। সে কাপা গলায় বলে, ভাই আমারে এখন খালি হাতে ঘরে যাইতে হইব, আপনারা এমন কেন করেন? অভ্র আর চুপ থাকতে পারে না। সে উঠে দাঁড়িয়ে গলার স্বর শক্ত করে বলে, শাওন ভাই, এইটা ঠিক না। গরিব মানুষদের কষ্ট দেবেন না। আপনারা বড় লোক, কেন এমন করেন? অভ্রের কথা শেষ হতেই শাওনের মুখের হাসি থেমে যায়, চোখ প্রচণ্ড রাগ জমে ওঠে। ধীরে ধীরে এগিয়ে আসে, অভ্রের গালে জোরে চড় মারে। চরের শব্দেও এত জোরে যে আশেপাশে মানুষ কেঁপে ওঠে। তুই মুখ খুলস, আমারে শিখাইবি? তুই জানিস আমার সামনে মুখ খুললে কি হয়? শাওনের গলা গর্জে ওঠে। রাসেল, পিয়াল, তপু মিলে অভ্রকে চেপে ধরে। পিয়াল তার পেটে লাথি মারে, রাসেল মাথা খুশি বসায়। অভ্র মাটিতে পড়ে যায়, তবু ওরা থামে না। পায়ের জুতো দিয়ে পেটাতে শুরু করে। শেখ, কেমনে বড় লোকের সাথে কথা বলতে হয়। এরপর যদি বাড়াবাড়ি করিস, তোরে মেরে ফুটপাতে ফেলে যাব। তপু হাসতে হাসতে কথাগুলো বলে। ফুটপাতের মানুষজন তাকিয়ে থাকে সেদিকে, কেউ এগোয় না। ফুপি কাঁদতে কাঁদতে চিৎকার করে, আরে কেউ কিছু করে না কেন? আমার ভাইটার ওরা মেরে ফেলতেছে। কিন্তু কেউ যেন শুনতেই পায় না, কারণ সবাই জানে এই মার যদি থামাতে যায় নিজের দোকানের সব শেষ হয়ে যাবে। অভ্র রক্তাক্ত হয়ে ফুটপাতে পড়ে থাকে। ঠোঁট ফেটে গেছে, গাল ফুলে গেছে, জামা ছিঁড়ে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শাওন সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দেয়, তারপর হেসে বলে, কাল আবার ডাকবো, না এলে এর চেয়েও খারাপ অবস্থা হবে, বুঝেছিস তো? ওরা হাসতে হাসতে চলে যায়। পেছনে পড়ে থাকে অভ্রের রক্তাক্ত দেহ, ফুলি ছড়িয়ে থাকা ফুলের, অভ্রের নিস্তব্ধ শরীর। ফুলি কাপা কাপা হাতে অভ্রের মাথার নিচে নিজের গামছা দেয়। ভাই চোখ খোলো ভাই। তারপর বলে, ফুলির কণ্ঠে হাহাকার। দূরে দাঁড়িয়ে থাকা মিতু আপা চোখে জল মুছে ধীরে ধীরে দোকানের ভিতর চলে যায়। ফুটপাতে আবার স্বাভাবিক হয়ে যায়। কে গরম চা খেতে শুরু করে, কেউ বাদাম কেনে, যেন কিছুই হয়নি। কিন্তু অভ্রের জন্য পৃথিবীটা যেন থেমে গেছে। সে ধীরে ধীরে উঠে বসে, হেঁটে যাবার শক্তি নেই। রাত নামতেই ফুটপাতের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়। দোকানগুলো গুটিয়ে নেওয়া হয়েছে, চায়ের দোকানের আলো নিভে গিয়েছে। চারপাশে শুধু অন্ধকার, আর দূরে হেডলাইনের ঝলকানি নিয়ে ছুটে চলা গাড়ির শব্দ। অভ্র এক কোণে পড়ে আছে, সেখান থেকে গলির ভেতর বস্তি দেখা যায়। তার মুখ ফুলে গিয়েছে, ঠোঁট ফেটে শুকনো রক্ত জমে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রতিটি নিঃশ্বাস যেন বুকের ভেতর ছুরি চালানোর মতো ব্যথা করছে। গলার কাছে রাখা গামছা রক্তে ভিজে গিয়েছে, হাতের তালু কাঁপছে, মাথা ঘুরছে, কিন্তু জ্ঞান হারায়নি। বেঁচে আছি এখনো। অভ্র নিজের সাথে ফিসফিস করে। হঠাৎ পাশে একটা ক্ষীণ আওয়াজ হয়। ফুলি ভাই ডাকে অভ্রকে। ছোট্ট মেয়েটা নীরবে তার পাশে বসে আছে, হাতে পুরনো একটা পানির বোতল। পানিটা খাও ভাই। ফুলি গলার স্বর সামলে নিয়ে কথাটা বলে। অভ্র বোতল ধরতে পারে না ঠিক মতো। ফুলি নিজেই মাথা তুলে পান করায় পানি। ঠান্ডা পানি গলা দিয়ে নামতেই যেন একটু শান্তি লাগে অভ্রের, কিন্তু শরীরের ব্যথা অসহনীয়। ভাই তোমার সাথে এরা এমন কেন করে? তুমি কেন চুপ থাকো? ফুলি প্রশ্ন ছুড়ে দেয় অভ্রের কাছে। চোখে জল টলমল করছে ফুলির। অভ্র চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর কণ্ঠে হাসি নিয়েই বলে, কথা কইলে কি হইব? শাওন কি কাউরে ভয় পায়? পুলিশ তারে ধরবো, হেসে উড়িয়ে দিবে। তাও কিছু করো ভাই, এইভাবে চলবে কেমনে? অভ্র মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকায়। রাতের আকাশে চাঁদ নেই, শুধু স্ম্যান তারা। সে বলে, আমি গরিব মানুষ রে ফুলি, আমার কথা কেউ শুনে না, আমারে কেউ দেখে না। শাওনের মতো লোকের কাছে আমরা শুধু খেলনা। ফুলির বুকের ভেতর হাহাকার জমে ওঠে। সে অভ্রের ক্ষত দেখে হাত দিয়ে চাপ দেয়, তারপর বলে, ব্যথা লাগতেছে? ব্যথা পাওয়ার তো অভ্যাস হইয়া গেছে। চোখের কোণে জল জমে ওঠে অভ্রের, কিন্তু সে ফুলিকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, কারণ সে জানে কান্না করলে দুর্বল লাগে, অথচ ভিতরে যে আগুন জ্বলছে। একদিন এই অন্যায় থামবেই। অভ্র মনে মনে প্রতিজ্ঞা করে। বস্তির গলিতে ঢুকতে ঢুকতে ফুলি বলে, ভাই কালো যদি এরা আসে? অভ্র কিচ্ছু বলে না, তার হাসতে কষ্ট হচ্ছে। শরীরের প্রতিটা হাড় যেন ভেঙে গিয়েছে। দূরের বস্তির ছোট কুড়ো ঘরগুলোতে আলো জ্বলছে,
কারোর হাসির ডাক, কারো হাঁড়িতে ভাতের গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। কিন্তু অভ্রের জন্য কোনো আলো নেই, কোনো গন্ধ নেই, আছে শুধু ব্যথা আর অপমান। গলির শেষ মাথায় পৌঁছে অভ্র মাটিতে বসে পড়ে। ফুলি কাপা গলায় বলে, চলো ভাই, আমি তোমানে ডাক্তার কাকুর কাছে নিয়ে যাই। না আমি ঠিক আছি, তুই যা, খাইয়া নে, রাত হইছে। ফুলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর নীরবে চলে যায়। অভ্র আকাশের দিকে তাকিয়ে নিজের মনে বলে, এই জীবন কি ইহেনেই থাকবে? দূরে শোনা যায় ট্রেনের হুইসেল। শহর ঘুমিয়ে যায়, কিন্তু অভ্রের চোখে ঘুম আসে না, কারণ তার বুকের ভেতর ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন আর এক অন্তর ক্ষোভ। ফুটপাতের বাজার আজ অন্য দিনের মতোই ভিড় জমেছে। গরমের বিকালে হালকা বাতাস বইছে, কিন্তু মানুষের কোলাহল সেই বাতাসে শীতলা থেকে মুছে দিয়েছে। চায়ের দোকান, ভেলপুরি, ফলের স্টল, পাশের শাড়ির কাপড়ের দোকান, সব মিলিয়ে জায়গাটা যেন ছোট্ট একটা ব্যস্ত পৃথিবী। অভ্র আজও এসেছে তার ছোট্ট বাদামের ডিব্বা নিয়ে। শরীর এখন পুরোপুরি সেরে ওঠেনি। শাওন আর তার বন্ধুদের মারধরের দাগ শরীরে নানা জায়গায়, গাল ও চোখের পাশে স্পষ্ট। পেটের নিচের ব্যথাটাও তীব্র, হাঁটতেও কষ্ট হয়। তবুও না এসে যে চলবে না, কারণ আজ বাদাম না বেচলে রাতে চুলোয় ভাত উঠবে না। অভ্র চুপচাপ গামছা দিয়ে ঘাম মুছছে। তখন হঠাৎ রাস্তার এক প্রান্ত ভিড় সরে যায়। চমকে একটা চকচকে একটা গাড়ি এসে দাঁড়ায়, কালো রঙের টেসলা, কাছে কালো ফিল্মি ভাব। নাম্বারের প্লেটের দিকে তাকিয়ে লোকজন ফিসফিস শুরু করে। দেখ, এমপি সাহেবের মেয়ে মনে হয়। হ্যাঁ ওই সিনথি, নাম না ওর, টিভিতেও অভ্র মাথা তুলল না। এমন গাড়ি রোজ আসে এই রাস্তায়, তার কোনো কাজ আসে না। তো কয়েক সেকেন্ড পর বুঝলো এই গাড়িটা শুধু দাঁড়ায়নি, গাড়ি থেকে নেমেছে সেই মেয়ে সিনথি। আজও উজ্জ্বল সাদা টপ, নীল জিন্স, চোখে দামি সানগ্লাস পরে আইফোন নিয়ে নামলো। সাথে ওর বান্ধবীরাও আছে। পেছনে একজন ড্রাইভার দরজা ধরে দাঁড়িয়ে আছে সিনথির জন্য। সিনথি এক হাতে চুল ঠিক করে চারপাশে তাকালো। বাজারের লোকদের কৌতূহলী দৃষ্টি তার দিকে, কিন্তু সিনথি তাতে অভ্যস্ত। অভ্রের চোখ হঠাৎ এক মুহূর্তে যেন থমকে যায়, কারণ এই মুখ সে চেনে, খুব ভালো করে চেনে। মনে পড়ে যায় সেই দিনের কথা, কয়েকদিন আগের ঘটনা। বিকেলের ঝুম বৃষ্টি ছিল। ফুটপাতে অভ্র যখন বাদাম গরম করছিল, হঠাৎ সিনথির গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় চাকার পানি ছিটকে পড়ে তার গায়ে। জামা ভেজা যায়, বাদামের ডিব্বায় পানি ঢুকে যায়। অভ্র চিৎকার করে বলেছিল, দেখেন না কই যাইতাছেন, গরিবের জিনিস নষ্ট করেন কেন? কিছুটা দূরে সিনথির গাড়ি থামে। সিনথি অভ্রের কথা শুনে গাড়ি থেকে নামে, সোজা ওর সামনে এসে দাঁড়ায়। তারপর অভ্রের দিকে চোখ পাকিয়ে বলে, তোর মতো রাস্তার আবর্জনাদের কথায় কান দিতে আমার সময় নেই। যা বলেছিস সরি বল। সরি কেন বলবো, দেখেন কি করছেন। সরি বলবি নাকি বাকিগুলো নষ্ট করব? দেখুন আপনি। অভ্র পুরো কথাটা শেষ করতেই পারেনি। সিনথি ঠাস করে চড় মেরে দেয় অভ্রের গালে। তারপর বাদামগুলো সব ধরে রাস্তায় কাদার ভিতর ফেলে দেয়। তারপর থেকে অভ্র সিনথিকে খুব ভালো করে চেনে। এসব থেকে ফুটপাতের কেউ এগিয়ে আসেনি। অভ্র সেদিন নিজের অপমান আর কষ্টগুলো গিলে নিয়েছিল নিজের ভেতর, চুপ করে থেকেছিল সে। আর আজ সেই সিনথি এসেছে ওর সামনে। অভ্র মাথা নিচু করেই বসে থাকে। ওর মন বলছে, দেখিস না মেয়েটার দিকে, কথাও কইস না। কিন্তু সিনথির পায়ের শব্দ ধীরে ধীরে অভ্রের কাছে আসছে। অভ্র সামনে এসে দাঁড়ায় সিনথি। সে ভাব নিয়ে অভ্রকে বলে, এই যে বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি হবে? সিনথির গলায় এরকম অদ্ভুত তাচ্ছিল্য ফুটে ওঠে। সিনথি দরকার না থাকলেও কথা বলছে এমন। অভ্র নিচু চোখে মাথা নেড়ে বলল, হ বিক্রি হবে। সিনথি ওর চশমা খুলে মুখে হালকা হাসি টেনে বলল, 200 গ্রাম দে। অভ্র গামছা দিয়ে হাত মুছে ডিব্বা থেকে বাদাম তোলার কাজ করে। তার হাত কাঁপছে, ব্যথার জন্য নাকি অন্য কিছুর জন্য জানে না। তবে এটা বুঝছে যে এই ফুটপাত, এই বস্তি সব সিনথির বাবার তৈরি। তাদের এখান থেকে বসার অনুমতিও তারই আছে। সে 200 গ্রামের পরিমাণ মেপে পলিথিন ভরে এগিয়ে দিল সিনথির দিকে। তারপর বলে, এই নেন ম্যাডাম আপনার বাদাম। সিনথি তার ফর্সা মেহেদি রঙা হাত বাড়িয়ে বাদাম নিল, কিন্তু কোনো শব্দ করে না। অভ্র কিছুটা খুশি, কারণ বড়লোকের মেয়ে বাদাম কিনছে। নিজে তো দামের থেকেও বেশি দাম দিয়ে কিনবে, মানে টাকা বাড়বে। কিন্তু সিনথি বাদাম নিয়ে ঘুরে দাঁড়িয়ে হাঁটা শুরু করে। অভ্র কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর কষ্ট করে গলা খুলে বলে, ম্যাম বাদামের টাকা দিবেন না? সিনথি থেমে যায়, ধীরে ধীরে পেছন ঘুরে তাকায়। অভ্র ততক্ষণে উঠে দাঁড়িয়ে গেছে, একটু সোয়েল ফুলি দূর থেকেই দেখছে। সিনথির চোখে মুখে বিস্ময় দেখা যায়, তারপর সেটা রূপ নেয় তাচ্ছিল্য ভঙ্গিতে। সিনথি বলে, তুই আমাকে বলছিস টাকা দিতে? জানিস আমার বাবা না থাকলে তোরা ঠিক মতো খেতে অবধি তো দূরের কোথাও পারতিও না। শোন, তোরা হলি আমার বাবার বিজনেসের জমি, সেই জমি থেকে আমি একটু ফসল তুলে নিলাম, টাকা কেন দিব রে? অভ্র কেঁপে উঠল। সে যেটার আন্দাজ করেছিল সেটাই হচ্ছে। তবু অভ্র মাথা নোয়াবার নয়। সে এমনিতে অন্যায় সহ্য করতে পারে না,
আর তার সাথে বরাবরই কিছু না কিছু ঘটে। সে দৃঢ় গলায় বলল, চাইছি ম্যাম, কারণ এটা দিয়েই আমার পেট চলে। এত কথা কেন বলছেন? আপনার বাবাকে এখানে বসার জন্য কর প্রদান করা হয়, ব্যাস লেনদেন শেষ। কিছু নিতে হলে কিনে নিতে হবে। 200 গ্রামের দাম 60 টাকা, সেটা দিয়ে চলে যান ম্যাম। অভ্রের কথা শুনে সিন্থির মুখের রং রাগের কারণে পাল্টে লাল হতে শুরু করলো। সিন্থি চোখ সরু হয়ে গেল অপমানে। চারপাশের মানুষজন তাকিয়ে আছে। তার অহংকারে যেন আগুন ধরালো মনির গহীনে। সে চিৎকার করে বলল, তুই মনে হয় ভুলে গেছিস আমি কে। আবার মনে করিয়ে দিই, আমি এমপি সাদিক রহমানের মেয়ে সিনথিয়া সিনথি। আমার কাছে তুই সামান্য বাদামের টাকা চাইছিস? তোকে আমি কি করব জানিস না? সিন্ধির কণ্ঠ যেন আগুনের মতোই গরম হয়ে গিয়েছে। অভ্র চুপ করে থাকে না। সে বলে, আপনি যত বড় মানুষ হন, জিনিস নিলে দাম দিতে হয়। আর সামান্য জিনিস যেহেতু কইছেন, তো সেটার টাকা কি দিতে পারেন না? দেখছি তো আপনি আমাদের থেকেও গরিব। এই কথাটা শেষ হওয়া মাত্রই সিন্থির চোখ ঝলসে ওঠে রাগে। সে এক ঝটকায় বাদামের পলিথিন মাটিতে ছুঁড়ে ফেলে। বাদাম ছড়িয়ে পড়ে চারপাশে। তারপর হঠাৎ চরের শব্দে পুরো ফুটপাত জুড়ে স্থির হয়ে যায়। সিন্থি অভ্রের গালে কষে একটা চর বসিয়ে দিয়েছে। অভ্রের গাল আগুনের মতো জ্বলে ওঠে। চারপাশের লোকজন স্তব্ধ হয়ে গিয়েছে। সিন্থি তার ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে অভ্রের মুখের উপর ছুঁড়ে মেরে বলে, তো সাহস হয় কিভাবে আমার সাথে এইভাবে কথা বলতে? নে ধর তোর টাকা, বাকিটা তোকে উপহার দিলাম। কুত্তার যেমন সামান্যতে খেয়ে হয় না, বেশি দিতে হয়, তোকেও দিলাম। যা, বাদামও তোর, টাকাও তোর, সাদা ফকিন্নি ফুটপাতের আবর্জনা। সিন্থির কণ্ঠে বিষ নিক্ষেপ হলো যেন। অভ্র এক পা পেছনে সরে যায়। শরীর কাঁপছে ওর, গাল জ্বলে যাচ্ছে, কিন্তু বুকের ভেতর জ্বলছে আগুনের অপমানের আগুন। চারপাশ ফিসফিস শুরু হয়েছে। এই এমপির মেয়ে গরিব ছেলেটারে মেরেছে, ওরা আমাদেরকে মানুষই মনে করে না। সবাই এমন বললেও কেউ এগোয় না, সবাই ভয় পায়। সিন্থি আবার ঝুঁকে অভ্রের গলার গামছা ধরে টেনে তোলে। রাগে গজগজ করে বলে, তোর মতো টোকাইরা আমাকে ছোট লোক বলবে, তাই না? তোরে আমি শেখাই কিভাবে কথা বলতে হবে। দেখুন ম্যাম, ছাড়েন আমাকে। জিনিস নিছেন, টাকা চাইছি, দোষ তো কিছু করিনি। আমার সাথে এমন করবেন না। করব, তোকে ফুটপাতে ফেলে পিটাবো। ছাড়ুন বলছি। ছাড়বো না, কি করবি? অভ্রের চোখ লাল হয়ে গিয়েছে, গলার শিরা ফুলে উঠেছে জোরে গামছা চেপে ধরার কারণে। সেই সাথে রাগে, অপমানে, অবহেলায় তার মাথা ঝিমঝিম করছে। মনে পড়ছে শাওনের কথা, প্রতিদিনের মার খাওয়া, ফুলির কান্না, চোখে মুখ। মনে পড়ছে প্রতিটা চর, প্রতিটা অপমান। তার ভেতর যেন আগ্নেয়গিরি ফেটে পড়ে। হঠাৎ করে অভ্রের হাত উঠে গেল। সে সিন্থির গালে শরীরের যত শক্তি ছিল সব কিছু দিয়েই চর বসিয়ে দেয়। চরের শব্দ এমন জোরেই হলো যেন মুহূর্তের জন্য বাজারের কোলাহল শব্দ থেমে গেছে। সিন্থি কেঁপে উঠল, স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও মুখে অবিশ্বাস, আর সেই সাথে তার গাল লাল হয়ে স্পষ্ট ফুটে ওঠে। সে বিশ্বাসই করতে পারছে না অভ্র তাকে চর মেরেছে। এমনকি মৃত্যু, সোহেল, ফলিও অবাক। অভ্র হাঁপাচ্ছে, শরীর কাঁপছে ওর। সে আরও রেগে বলে, মানুষ রে মানুষ মনে করেন না? টাকা চাইছি, নিজের শরীরের ঘাম বিক্রি করি, চুরি করি না। আপনাদের মতো ছোট লোকই মনোভাবও নেই যে মানুষের পেটে লাথি মেরে জিনিস নিয়ে যাবার। সেই কথাগুলো অনেক জোরেই বলে, যেন তার গলা ফেটে চিৎকার। চারপাশে লোকজন হতবাক, কেউ হা করে তাকিয়ে আছে, কেউ মোবাইল বের করে ভিডিও করছে। সিন্ধির চোখে পানি চলে এসেছে, কিন্তু সেটা রাগের, অপমানের কান্না। কেউ কখনো সিন্ধির গায়ে হাত তোলেনি, তার বাবা মাও না। অথচ রাস্তার ফুটপাতে পড়ে থাকা বস্তির এক ছেলে তাকে চর মেরেছে। সে কাপা গলায় বলল, তুই কাজটা ঠিক করিসনি। আমাকে কেউ কখনো মারেনি, তুই মরবি জানিস? মরার ভয় আমি আগেই হারাইছি, চলে যান এখান থেকে। সিন্থি পেছনে সরে গেল। এই অপমানের জবাব সে দেবেই। তার ড্রাইভার দৌড়ে আসে, সিন্থিকে ধরে গাড়িতে তুলল সে। সিন্থি যাওয়ার আগে একবার তাকায় অভ্রের দিকে, দৃষ্টিতে যেন প্রতিশোধের শপথে ভরা। গাড়ি চলে গায়ে ধুলো উড়িয়ে। অভ্র ধীরে ধীরে বসে পড়ে মাটিতে, তার বুক ওঠানামা করছে। চারপাশে লোকজন তাকিয়ে আছে নিঃশব্দে, কেউ সাহস করছে না কিছু বলতে। মৃত্যু, ফুলি, সোহেল যায় না তার কাছে। আকাশে মেঘ জমেছে। হঠাৎ বাতাস ঝাপটে এসে ছড়িয়ে দেয় বাদামের ওপর, ঝুলি উড়িয়ে দিল। অভ্র মাটিতে বসে হাঁটুর তালু দেখে হাত কাঁপছে ওর। নিজের মনেই ফিসফিস করে বলে, এটা কি করলাম? তবে যা করেছি ভালো করেছি, আর কত সহ্য করব? এর থেকে মরাই ভালো। অভ্র ভালো করে জানে এই চরের দাম দিতে হবে, আর সেই দাম হবে ভয়ঙ্কর, যা সে আন্দাজও করতে পারছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে ফিকেও এসেছে। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় দাঁড়িয়ে থাকা সাদিত সহ মানে প্রসাদ সম বাড়ি থেকে আলো ভাসছে। বিশাল লন, ফুলে ভরা বাগান, দরজার সামনে কালো কাচের 3টি গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। গেটে
সশস্ত্র নিরাপদ রক্ষী, যেন এক এক সময় ভয় পায় থেমে যেতে। বাড়ির ভেতর যেন স্বপ্নের মতো, সাদা মার্বেলের ফ্লোর, ক্রিস্টালের ঝাড়বাতি, দেওয়ালে ঝোলানো দামি পেইন্টিং। একপাশে লিভিং রুমে চলছে রাজকীয় আতিথেয়তা। এমপি সাদিক রহমান 50 এক মানুষ, সাদা পাঞ্জাবি পায়জামা পরে বসে আছেন সোফায়। তার শরীরের ভঙ্গি বলছেন তিনি ক্ষমতার শিখরে পৌঁছে গেছেন। সামনে টি টেবিলে চা, ফল আর কিছু দামি সিগারেট। তার সঙ্গে বসে আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনসুর আলী। টিএন পদে থাকা মানুষটির মুখে তোষামদির হাসি। তার পাশে তার ছেলে শাওন, যে কিনা কাউকেই ভয় পায় না। মসৃণ চুল, চোখে দামি সানগ্লাস ঝুলছে তার। সোফায় হেলান দিয়ে বসে শাওন নির্লিপ্ত ভঙ্গিতে মোবাইলে গেমস খেলছে। হঠাৎ করে ভারী কাঠের দরজার শব্দে খুলে যায়। তিনজন একসাথে চমকে তাকায় সেদিকে। দরজার ফ্রেমে দাঁড়িয়ে আছে এমপির একমাত্র মেয়ে সিনথি। গায়ে সাদা টপস, নীল জিন্স, কাঁধের চুল এলোমেলো হয়ে আছে। আজকের চেহারার সাথে ফ্যাশনেবল পোশাক একদমই যাচ্ছে না। আর গালে স্পষ্ট লালচে দাগ। সেই দাগগুলো আঙুলের ছাপ যেন খোদাই হয়ে গিয়েছে। মেয়ের চেহারা দেখে সাদিক রহমান হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চোখে বিস্ময় বড় বড় হয়ে গিয়েছে। সিনথি, এই কি অবস্থা তোর? মুখে দাগ কিসের? তো কেমন এলোমেলো লাগছে কেন? মনসুর আলী ও শাওনও হতবাক। শাওন তো মোবাইল নামিয়ে ফেললো হাত থেকে। শাওন সিনথিকে পছন্দ করে, সিনথি শাওনকে একটু একটু পছন্দ করে। তবে আজকের এমন চেহারা নিয়ে সিনথি শাওনের সামনে পড়ে গেল। সিনথি কোনো কথা না বলে সোজা হেঁটে যাচ্ছিল নিজের রুমের দিকে। তার পায়ের শব্দ যেন গোটা বাড়িটাকে স্তব্ধ করে দিল। কিন্তু সাদিকের কণ্ঠে বজ্রের মতো গজলে উঠল সিনথিকে ডেকে। দাঁড়া ওখানে, কি হয়েছে বল? তোর এমন অবস্থা কেন? কে কি করেছে? সিনথি থেমে যায় তার বাবার কথায়। তার বুক ওঠানামা করছে ভারী নিঃশ্বাসে। গলার শিরা টান টান হয়ে গিয়েছে রাগে। মুখ ঘুরিয়ে বাবার দিকে তাকায় সে। তার চোখে রাগ, অপমান আর অশ্রু একসাথে জমে উঠেছে। সিনথি কাছে চুপচাপ দাঁড়িয়ে। সাদিক এগিয়ে এলেন মেয়ের কাছে। তার কণ্ঠ হঠাৎ নরম হয়ে গেল, কিন্তু ভেতরে জ্বালাময়ী আগুন জ্বলছে। সে বলে, কি হয়েছে মা? কে করেছে এটা? কে ছুঁয়েছে আমার মেয়েকে? গালে তো চোরের দাগ। বল মা, কি হয়েছে? সিনথির চোখ হঠাৎ বাঁধ ভাঙা পানি এলো। ঠোঁট কামছে অনবরত। প্রথমে কিছু বলতে পারল না সে। কয়েক সেকেন্ড পর সিনথি কাঁপা কাঁপা গলায় বলল, বাবা। তারপর হঠাৎ কান্নায় ফেটে পড়ল সিনথি। চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। সাদিদ কাঁপা হাতে মেয়ের মুখ ছুঁয়ে দেখল দাগটা। তার চোখের মনি যেন রক্তে লাল হয়ে গিয়েছে। মেয়ের এমন অবস্থা সে মানতেই পারছে না। রাগে গজগজ করে বলে, কেন? কথা বল, কে করেছে? সাদিদের কণ্ঠ স্বর ফেটে বেরোলো গর্জনে। সিনথি ভয় পায় তার বাবার এমন কণ্ঠ। তবে এবার সিনথি হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, এই শহরের ভেতরে যে বস্তি বানিয়ে দিয়েছো, তার পাশে যে ফুটপাতের বাজারে বসে, জানোই তো সেখানে একটা ছেলে আছে, নাম অভ্র। সে বাদাম বিক্রি করে। সে সিনথি এতটুকু বলে থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য। চোখ নামিয়ে নিল ওর বাবার সামনে থেকে। তারপর কয়েক সেকেন্ড পর মাথা তুলে বাবার চোখের দিকে তাকিয়ে কেঁদে ফুপিয়ে বলে উঠল, সে আমার গালে চড় মেরেছে বাবা। সে আমাকে ছোট লোক বলেছে। বাদাম চেয়েছিলাম বলে আমাকে অনেক কথা শোনায়, আমি কিছু বলিনি। সে এসে চড় মারে। সিনথি কথা শেষ হতেই এক মুহূর্তের জন্য লিভিং এর রুমের বাতাস যেন জমে গেল। কেউ কথা বলছে না, কেবল শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। সাদিক রহমানের চেহারার রং বদলে গিয়েছে মুহূর্তেই। রাগে তার ঠোঁট কাঁপছে। হাতে থাকা চায়ের কাপ হঠাৎ করে ছুঁড়ে ফেললেন মেঝেতে। চায়ের দাগ ছড়িয়ে পড়ল সাদা মার্বেলের ওপর। গর্জে উঠল সে, কি বললি তুই? ফুটপাতে পড়ে থাকা একটা ছেলে তোর গায়ে হাত তুলেছে, ওর হাত আমি কেটে ফেলবো। সাদিক রহমানের ভয়ঙ্কর কণ্ঠ যেন পুরো ঘর কেঁপে উঠল, যেন জানান দিচ্ছে তাকে ভয়ঙ্কর ঝড় লুকিয়ে আছে। সিনথি নাক টেনে টেনে বলল, সে আমাকে সবার সামনে অপমান করেছে। গরিব লোক, রাস্তার টোকাই আমাকে চড় মেরেছে। আমি ও কাটা হাত দেখতে চাই বাবা। যে হাত দিয়ে সে চড় মেরেছে, আমি সেই হাত দেখতে চাই। শাওন তখন এগিয়ে আসে। তার ঠোঁটে হঠাৎ এক বিষাক্ত হাসি ফুটল। সে ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, ওই ছেলেটার খবর আমি জানি, মানে তাকে চিনি। ফুটপাতে বসে বাদাম বেচে, আমি তো চিনি। কয়েকদিন আগে ওরেও একটু শিক্ষা দিছিলাম, আবার দিতে হবে ভাবছি। সে অনেক বেয়াদব। মনসুর আলী গলা খাকারি দিয়ে বলল, এটা সা করা যায় না ভাই। এমপির মেয়েকে মেরেছে, মানে প্রশাসনের গায়ে হাত দিয়েছে। ছেলেটাকে তুলে আনার ব্যবস্থা করো। তাকে ধরে এমন অবস্থা করা হবে যেন আর বাকিরা ভুলেও আমাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে। সাদিক রহমান ঘুরে দাঁড়ালেন ওদের দিকে। তার কণ্ঠে আর কোনো সংযম নেই। সে সরাসরি বলে, আমি আজ দেখবো কি করে কেউ আমার পরিবারের উপর হাত তোলে।
ছেলেটাকে আমার চাই। সাদিক হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে মোবাইল তুলে নিলেন, 1 নাম্বার ডায়াল করলেন। কয়েক সেকেন্ড পর ওদিক থেকে ফোনটা রিসিভ করা হলো। রিসিভ করার পর রবিন নামের একটি ছেলে। হ্যালো রবিন, শুনতে পাচ্ছিস? স্যার। তুই এখনই 5 জন লোক নিয়ে যা বস্তির ভিতরে। খোঁজকর গিয়ে ফুটপাতে বাদাম বিক্রেতা ছেলেটার নাম অব্র। আমি চাই তার শরীরের হাড় গুনতে না পারে এমন অবস্থা করবি, বুঝছিস? আর শেষ, ওর কাটা হাত আমার সামনে আনবি। বুঝিনি স্যার, এখনই কাজ শুরু করছি, সময় মতো আপনার মাল পেয়ে যাবেন। ফোন রেখে সাদিক ঘুরে তাকালো শাওনের দিকে। শাওনকে বলে, শাওন তুমিও দেখো বিষয়টা। আমি চাই তুমিও অব্রকে ধরে পিঠাবে। যে ছেলে তোমার প্রিয় মানুষকে মেরেছে সে আজ রাতের মধ্যে বুঝুক এমপি সাদিকুর রহমানের পরিবারের সাথে পাঙ্গা নেওয়া মানে কি। শাওনের ঠোঁটের কোণে হিংস্র হাসি ফুটলো। সে মোবাইল পকেটে ঢুকিয়ে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, ওর সব অহংকার আমি আজ চূর্ণ করে দেব। সিন্থি তখন সোফায় বসে কাঁদছে। তার চোখে অশ্রু ঝরছে, কিন্তু সেই অশ্রু ভেতর লুকিয়ে আছে প্রতিশোধের আগুন। মনসুর আলী হেসে সাদিককে বলল, ভাই, আপনার এলাকায় আপনার কথা আইন হিসেবে চলবে। আজকের পর কেউ সাহস করবে না এমপির মেয়ের দিকে তাকানোর। সাদিক রহমান ঠান্ডা চোখে সামনে তাকালেন। তার কণ্ঠ যেন মৃত্যুর পরোয়ানা ঘোষণা করছে। সে বলে, এই শহরে কারো সাহস হবে না আমার পরিবারের সাথে এমনটা করার। কালকে ভোরের খবরের শিরোনাম হবে না, কোনো কিছু প্রকাশ পাবে না, কিন্তু ফুটপাতের মাটিতে আজ রক্ত গড়াবে। বাড়ির বাইরে তখন রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। দূরে বাজছে এশার নামাজের জন্য আজানের সুর, কিন্তু এই ঘরে পরিকল্পনা হচ্ছে রক্তের খেলা। শাওন দরজায় দিকে এগিয়ে গেল ধীর পায়ে। তার চোখে অদ্ভুত আলো, অপমানের প্রতিশোধ নেওয়ার উত্তেজনা, সিন্থিকে ইমপ্রেস করার সুযোগ। আর সিন্থির মুখ ঠেকে গেছে, কিন্তু ভেতরে সে জানে আজ রাতেই পর ফুটপাতে সেই বাদামওয়ালার জীবন কিছুতেই আর আগের মতো থাকবে না। রাত বেশ গভীর হয়েছে, আকাশ কালো মেঘে ঢাকা। টিপ টিপ করে বৃষ্টি নামছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে আকাশ আলোকিত হয়ে উঠছে, যেন দুঃসঙ্গের মতো অন্ধকারে সাময়িক ভেদ করেছে। বস্তির ভেতর সেই ভিজে রাস্তায় নীরবতা অন্য দিনের মতো নয়। আজ তার ভেতরে লুকিয়ে আছে আসন্ন তাণ্ডবের আভাস। অভ্র বসে আছে ঘরের ভেতর, একটা ছোট্ট টিনের ঘর, হাতে কুড়াল আর ধারালো ছুরি। ধার দেওয়ার শব্দে ঘরের ভেতর খচখচ করে প্রতিধ্বনিত হচ্ছে। এমন শব্দে মনে হয় যেন কেউ মৃত্যুর জন্য অস্ত্র সাজাচ্ছে। ফুলি দরজার পাশে বসে কাঁপছে। সে অভ্রকে এইভাবে আগে কখনো দেখেনি। তার ভাই সবসময় হাসি খুশি, চুপচাপ, সরল সোজা থাকতো। তো আজ অভ্রের চোখে জমে আছে ভয়ঙ্কর অন্ধকার, যা ফুলি বুঝতে পারছে না অভ্রের পরিবর্তন। সে ভয় পায়, অভ্রের কাছে সরে এসে প্রশ্ন করে, ভাই, এইগুলান তুমি কি করবা? ফুলি কাপা গলায় বলে। অভ্র ছুরির ধার পরীক্ষা করে হেসে ফেলে, তারপর ফুলির দিকে না তাকিয়েই বলে, খেলবো। এগুলো তো ধারালো অস্ত্র, এটা দিয়ে কি খেলবা? মানুষ মারার খেলা, তাদের চিৎকারে খেলার আনন্দ খুঁজে পাবো। ফুলি হতবম্ব হয়ে তাকিয়ে থাকে অভ্রের দিকে। কি বলবে সে বুঝতে পারে না। কিছু সময় পর বলে, তুমি এভাবে কখনো কথা বলো না, আজ কি হয়েছে তোমার? অভ্র মুচকি এসে চুপ করে যায়। ফুলি বুঝতে পারে কিছু একটা ঘটতে চলেছে। সে আর কোনো কথা বলে না, নিঃশব্দে খাটে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু তার বুকের ভেতর যেন ঢেউ ছুটে বেড়ায়। ঘরের এক পাশে পড়ে আছে কালো পোশাক আর কালো মাস্ক। এগুলো অভ্র বানিয়েছে গোপনে। ফুলি জানে না, কিন্তু অভ্র জানে আজ রাত তার জীবন বাক বদল হতে চলেছে। অন্যদিকে বস্তির মেন রাস্তায় মানে ফুটপাতে দুটো কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে রবিন ও তার বাকি 5 জন লোক। তাদের হাতে দামি বিদেশি অস্ত্র, শরীরে দামি পোশাক, ঠোঁটে সিগারেট ধরা। বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়লেও তারা পাত্তা দেয় না। তাদের চোখে শুধু রক্ত আর প্রতিশোধের তৃষ্ণা বয়ে চলেছে। রবিন গম্ভীর কণ্ঠে বলে, অব্র নামের এক কুকুর এই বস্তিতে লুকিয়ে আছে, আজ তাকে খুঁজে বের করতে হবে। স্যার বলেছে তাকে পারলে পিস পিস করে কাটতে, বাকিটা স্যার সামলে নেবে। রবিনের কথায় যেন বিদ্যুৎ চমকানির মতো ভাব আসে। তারা হাঁটতে হাঁটতে পৌঁছায় মিতুর দোকানের সামনে। মিতু তখন অর্ধেক ঘুমের মধ্যে ছিল। বাইরে একজন সস্ত্র মানুষ দেখে তার বুক কেঁপে ওঠে। আল্লাহকে মনে মনে ডেকে ওঠে। রবিন এসে মিতুকে বলে, রবিন, ওই চায়ের দোকানি অব্র নামের ছেলেকে তুই চিনিস? হ্যাঁ, নাম তো অব্র। কোথায় থাকে সে? জানি সে বস্তিতেই থাকে। ঘর কোনটা বলো তুমি? গর্জে ওঠে। মিতুর গলা শুকিয়ে যায়। না বলার কোনো উপায় নেই। অস্ত্রের মুখের সামনে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ, তারপর কাপা গলায় বলে, বস্তির শেষ মাথায় একটা ছোট্ট টিনের ঘর, ওখানেই থাকে। রবিন হেসে ওঠে। তার সিগারেটের ধোঁয়া ভেসে যায় বাতাসে। মিতু আল্লাহ আল্লাহ করে অভ্রের কথা ভাবে। চলো ছেলেরা, আজ রাত তার শেষ রাত। ছেলেটাকে বুঝাও এমপির সাথে লাগলে কি হতে পারে পরিণতি।
ওরা হাঁটা ধরে। তাদের বুটের শব্দে ছপ করে কাদা মাটির ভেতর পড়তে থাকে। মিতু ভাবে, অভ্র, কেন তুই এমপির মেয়ের সাথে লাগতে গেলি? কি হবে এখন? হুট করে তুই বস্তিতে এসে থাকা শুরু করেছিলি, তোর জন্য বজ্জ মায়া হয়। অভ্র ঘরে বসে সব শুনতে পাচ্ছিল না, কিন্তু তার অর্থদৃষ্টি তাকে সতর্ক করে দিচ্ছিল। সে কালো পোশাক পরে নেয়, মুখে মাস্ক লাগায়। তার চোখ দুটো এখন শীতল হয়ে গিয়েছে। বাইরে বের হয় সে। তাকে দেখলে মনে হবে সে এখন মৃত্যুর দূত। ফুলি আতঙ্কিত হয়ে বলে, ভাই তুমি কোথায় যাচ্ছ? অভ্র ধীর স্বরে উত্তর দেয়, চুপ করে থাক, কিছু শুনলেও কিছু দেখতে আসবি না। যদি আজ বেঁচে যাই, কাল তোকে নতুন জীবন দিব। এই বলে সে অস্ত্র হাতে বের হলো। দরজা আটকে দেয় বাইরে থেকে। বাড়ির সামনে এসে দাঁড়ায়। জোরে বৃষ্টির শব্দে প্রতিধ্বনিত হয়ে পড়ে। রবিন আর তার লোকজন এসে পৌঁছায় অভ্রের ঘরের কাছে। বাইরে দাঁড়িয়ে থাকা অভ্রকে দেখতে পায়। রবিন চিৎকার করে বলে, অভ্রকে চিনিস? হ্যাঁ চিনি। বাড়ি কোনটা? বাড়ির কি দরকার যখন অভ্র নিজেই তোদের সামনে দাঁড়িয়ে আছে? কি তাহলে তুই সেই বস্তির কুকুর? তোকে আজ বুঝাবো মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। অভ্র জবাব দেয় না। চারপাশের কথায় নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে বৃষ্টির শব্দ। অভ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা ছেলে এগিয়ে আসে অভ্রের কাছে। অভ্রকে মারতে যাবে। ঠিক তখনই অভ্র তার বাম হাতে থাকা ছুরিটা নিয়ে ছেলেটার বুক বরাবর বা পাশে ঢুকিয়ে দেয়। ছেলেটা চিৎকার করে মাটিতে পড়ে যায়। বুক চিরে কেটে যায় অনেকটা। সবাই হতভম্ব হয়ে যায়। ওদের ভিতরে মুহূর্তেই নেমে আসে ভয়। ছেলেটার রক্তে বৃষ্টির পানিতে ধুয়ে পাশের বস্তির নালায় গিয়ে পড়ে। গর্জে ওঠো, সাবধান, ও কোনো সাধারণ খেলোয়াড় নয়। ও জানে কোথায় মারলে মরবে। রবিন গর্জে ওঠে। অভ্র কুড়াল হাতে ঝাঁপিয়ে পড়ে আরেকজনের ওপর। এক আঘাতে তার মাথা কেটে যায়। রক্ত বৃষ্টির জলে মিশে যাচ্ছে। ছোট্ট খাল তৈরি করে ফেলেছে। বাকি চারজন সাইলেন্সার লাগানো অস্ত্র তাক করে গুলি চালায়। অভ্র সরে যায় ঝাঁপ দিয়ে। রবিন বুঝে ফেলে অভ্র কোনো সাধারণ বস্তির ছেলে নয়। সে ট্রেন্ড করা একজন মানুষ। ট্রেনের ঘরে গুলির শব্দ প্রতিধ্বনিত হয়। ভিতরে ফুলি চিৎকার করে ওঠে। অভ্র অন্ধকারে ব্যবহার করে বজ্রপাতের আলোয় হঠাৎ ছায়ার মতো এদিক সেদিক সরে যায়। অভ্র এগিয়ে একজনের হাত কেটে ফেলে ছুরি দিয়ে, আর একজনের পেছন থেকে আঘাত করে। বৃষ্টির পানি, রক্ত আর চিৎকারে মিলেমিশে তৈরি হয় এক বিভৎস সিম্পনি। রবিন দাঁতের দাঁত চেপে লড়াই চালিয়ে যায়, কিন্তু তার লোকেরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়ে। অভ্র কারোর ওপরই দয়া করছে না। সবাই মরে পড়ে আছে গলির ভেতর। শেষমেশ বেঁচে যায় রবিন আর অভ্র। চারপাশে রক্তে ভিজে গিয়েছে মাটিতে। ফুলি কাঁপতে কাঁপতে দরজা ফাঁক দিয়ে সব কিছু দেখছে। রবিন বন্দুক তাক করে বলে, তোকে আজ মেরে ফেলবো হারামির দল। অভ্র শ্বাস নিতে নিতে এগিয়ে যায়। তার চোখে কোনো ভয় নেই। সে কাছে এগিয়ে এসে বলে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, রক্তে ভিজেছে মাটি, মৃত্যু হয়েছে সবার। অভ্রের এমন কথায় রবিন চুপসে যায়, কারণ রবিন অভ্রকে চিনতে পারে। রবিনের সারা শরীর কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ অভ্র একজন যাকে নিয়ে পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড ভয়ে কাঁপত। এমনকি সাদিদ কতবার অভ্রকে মারার জন্য অনেক টাকা ঘোষণা করেছে, কিন্তু অভ্রকে পাবে কোথায়? রবিন বলে, ভাই। অভ্র সবাইকে মারার পর লাশের পাশেই ওই ছড়া লাইন দিয়ে লিখে রাখতো, আর সেই জন্য রবিন তাকে চিনতে পেরেছে। অভ্র বলে, তুই ভেবেছিস তুই একা শিকারী, কিন্তু আসল শিকারী আমি। রবিন নিজেকে সামলায়, কারণ সে জানে মরতে হবে। তাই অভ্রকে মারলে তারই লাভ। সে গুলি চালায়, কিন্তু অভ্র পাশে সরে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। কুড়ালের এক আঘাতে রবিনের বন্দুক হাত থেকে ছিটকে পড়ে, আর তার হাতটাই কেটে পড়ে রবিনের। তাদের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। রবিন শক্তিশালী, কিন্তু অভ্রের চোখে এসে উন্মাদ প্রতিশোধ। সে বারবার আঘাত করতে থাকে। শেষ মুহূর্তে অভ্র ছুরি দিয়ে রবিনের গলায় বিদ্ধ করে দেয়। রবিন হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায়। তার চোখ দুটো ফ্যাকাশে হয়ে আসে। আপনি অভ্র? ইতিহাস মুছতে আসিনি, আমি ইতিহাস হতে এসেছি, তবে সেটা এখন নয়, মরার পর। রবিনের দেহ নিস্তব্ধ হয়ে থপ করে মাটিতে পড়ে যায়। অভ্র কাটা হাত নিয়ে বাকি লাশগুলোকে ম্যানহোলের ভিতর ফেলে দেয়। বৃষ্টি থেমে আসছে। চারপাশে শুধু মৃতদেহ চিহ্ন, ভেজা মাটি আর রক্তে গন্ধে মিশে একাকার। অভ্র ধীরে ধীরে দরজা খুলে ভিতরে ঢুকে। ফুপি কাঁপতে কাঁপতে তার দিকে তাকায়। অভ্র তার মাস্ক খুলে ফেলে। চোখে অদ্ভুত জ্যোতি দেখা যায়। সে বলে, ভয় পাস না, রাত শেষ, এখন শুধু আমাদের বেঁচে থাকার পালা। কাউকে কিছু বলবি না, মনে থাকবে তো? ফুলি কিছু বলতে পারে না। তার বুকের ভেতর এখনও ভয়ের ঢেউ, কিন্তু সেই সঙ্গে আছে অদ্ভুত বিশ্বাস। তার ভাই আর আগের মতো নেই। সে এখন ছায়ার মানুষ।
মৃত্যু আর ন্যায়ের মিশ্রণে তৈরি হিংস্র কেউ। বস্তির ভিতর আবার নীরবতা নামে। তবে এই নীরবতা আর আগের মতো শান্ত নয়, বরং রক্তের স্মৃতি করেছে। সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। আলোর রেখা ভেজা ছাদের ফাঁক দিয়ে বস্তি আর শহরের ওপর ছড়িয়ে পড়ছিল, কিন্তু এই সকলে কোনোভাবেই স্বাভাবিক ছিল না। রাতের তাণ্ডব এখনও বাতাসে বয়ে চলেছে। বৃষ্টির জল শুকায়নি, কাদার সঙ্গে লেগে আছে রক্তের দাগ। তবুও মানুষ তাদের মতো করে দিনের শুরু করেছে। কেউ কাজে বেরিয়েছে, কেউ চায়ের দোকানে জড়ো হয়েছে, কেউ বা স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে। কিন্তু সাদিকের বাড়ির সকালটা ভিন্নভাবে হাজির হলো। সকালে তাদের বাড়ির দরজায় টকটক করে শব্দ হয়। সাদিক তার মেয়ে সিনথি তখন বসে চা খাচ্ছে। বাবা কেউ এসেছে বোধহয়। সাদিক দরজা খুলে দেখে এক ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে, তার হাতে মাঝারি আকারের একটা বক্স। সাদিক সাহেব? হ্যাঁ আমি। এটা আপনার নামে এসেছে। সাদিক সই করে বক্সটা নিল, দরজা বন্ধ করে ভিতরে আসে। সিনথি কৌতূহলী নিয়ে এগিয়ে এলো। কি আছে ওটাতে বাবা? সাদিক টেবিলের বসে ছুরি দিয়ে টেপ কেটে বক্স খুললো। ভেতরে যা দেখলো মুহূর্তেই তার হাত কেঁপে উঠলো। ভিতরে একটা রক্তমাখা কাটা হাত পড়ে আছে। সিনথি আতঙ্কে চিৎকার করে ওঠে। ইস বাবা, এটা কি? সাদিকও ভয়ে চমকে গেলেও তার চোখে অন্যরকম আলো ফুটে ওঠে, কারণ তার মাথায় প্রথমে আসে এটা অভ্রের হাত। সেই অভ্র যে গতকাল রবিনের শেষ করে দিয়েছে। যদি সত্যি অভ্র মারা যায় তবে তার জন্য এটা স্বস্তির খবর, কারণ সেই তো তার মেয়ের জন্য অভ্রের হাত কেটে আনতে বলেছিল। অভ্রের হাত? সাদিদের কথায় সিনথি খুশি হয়, কিন্তু তখনই সাদিদ লক্ষ্য করে হাতের ভেতর তালুতে লাল কালি দিয়ে লেখা আছে কিছু। সে হাত উল্টে দেখে শিশুদের ছড়া। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। সাদিদের শরীর ঠান্ডা হয়ে আসে ছড়া পড়ে। বুকের ভেতর পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করেছে। সাদিদের মাথায় ভেসে ওঠে এক মুখ। সেই মুখটা শীতল, কঠিন, অমানবিক হিংস্রতা বহন করে। সেই মুখ অভ্র আহমেদ। বছর 5 আগে যখন সাদিদের নাম ছড়িয়েছিল আন্ডারওয়ার্ল্ডে, তখনই প্রথম শোনা গিয়েছিল অভ্রের নাম। কিন্তু অভ্র তখন সাধারণ মানুষ নয়, সে ছিল ডেঞ্জারাস নামের আন্তর্জাতিক গোপন সংগঠনের এজেন্ট। অভ্রের কাজ ছিল সহজ, ছদ্মবেশে প্রবেশ করা, অপরাধীদের আস্থা অর্জন করা, তারপর তাদের থেকে সবকিছু ধ্বংস করা। সেই সময় থেকে গোপনে গুজব ছড়ায় অভ্র নাকি ছোটবেলায় কখনো হাসেনি, আর তার চোখে নাকি শুধু অন্ধকার। তার কোনো পরিবার নেই, নেই কোনো বন্ধু। মানুষের দয়া মায়া তার হৃদয়ের কোনো জায়গা পায়নি। তবে একটা ব্যাপার ছিল, অভ্র সবসময় হত্যার পর কোনো না কোনো ছড়া বা কবিতার লাইন লিখে যেত। সেটাই তার স্বাক্ষর, তার খেলার নিয়ম। এবং সেই ছড়াই এখন এই কাটা হাতের তালুতে লেখা। সাদিদের শরীর কেঁপে ওঠে এইটা ভেবে। তার মনে হলো না, অভ্র মরেনি, বরং সে জীবিত। আর এই হাতটা হয়তো কোনো শত্রু, যাকে হত্যা করতে অভ্র পুরো সাক্ষ্য রেখে গেছে। রবিন তাহলে মারতে পারেনি অভ্রকে। কিন্তু সিনথি কিছু বোঝে না। সে কিছুটা শান্ত ভঙ্গিতে বলে, বাবা এটা নিশ্চয় অভ্রের হাত। গত রাতের লড়াইতে সে শেষ হয়ে গেছে। দেখো আমি এখন নিরাপদ। আমার গায়ে হাত দেয় এত সাহস ওর। সিনথি খুশি হয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। সাদিক কিছু বলতে পারে না। সিনথি আবার বলে, অভ্র মরে গেছে বাবা, সব দুশ্চিন্তা শেষ। সিনথির মুখের হাসি ফুটে উঠল। তারপর দ্রুত গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল বস্তির দিকে। আজকে যে সে বস্তির সবার সাথে ইচ্ছে মতো কথা বলবে, জ্বালাবে। সাদিক কোনো কথা বললো না, শুধু চুপ করে টেবিলের ওপর রাখা সেই রক্তমাখা হাতের দিকে তাকিয়ে রইল। সাদিক জানে যদি অভ্র জীবিত থাকে তবে এটা শুধু সময়ের ব্যাপার। অভ্র প্রতিশোধ নিবে, আর প্রতিশোধের আগুনে নিভে না যাওয়া পর্যন্ত থামবে না। সে জানে নিজের অতীতের জন্যই হয়তো এখন শিকার হবে না, কারণ তার অপরাধের রেকর্ড দীর্ঘ। চোরাচালান, খুন, রাজনীতি দিয়ে ব্যবসা, এমপিদের সঙ্গে গোপন চুক্তি সব আছে। তার নাম আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর সুনাম কুড়িয়েছে। কিন্তু অভ্র ছিল অন্যরকম। সে অপরাধী নয়, আবার পুরোপুরি ন্যায় বিচারের জন্য প্রতীকও নয়। সে যেন মৃত্যু আর ন্যায়ের মাঝামাঝি দাঁড়ানো এক ছায়া। সাদিক চুপচাপ বসে থাকে। হঠাৎ মনে পড়ে এক রাতে অভ্রের সঙ্গে তার প্রথম দেখা। অন্ধকারের ঘরে আলো কম ছড়াচ্ছে, চারপাশে সিগারেটের ধোঁয়া, টেবিলের ওপর ছড়ানো টাকার ব্যান্ডেল। সাদিক আর কয়েকজন বড় গ্যাং লিডার বসে হিসেব করছিল। হঠাৎ দরজা খুলে ঢুকেছিল এক অপরিচিত যুবক। গায়ে তার কালো পোশাক, ঠান্ডা চোখের দৃষ্টি ছিল গম্ভীর। সে বলে, আমি নতুন লোক, নাম অভ্র, কাজ চাই। মুরাদ পাঠিয়েছে। মুরাদ হলো ওদের দলের লিডারের নাম, তাই ওরা কোনো প্রশ্ন করে না। সাদিক তখন ভেবেছিল অভ্র কেবল একজন সাধারণ ভাড়াটে খুনি, কিন্তু তার চোখের ভেতর কিছু একটা ছিল যা আলাদা। কিছুদিনের ভেতর অভ্র সব কাজে সবার আস্থা পেতে শুরু করে। রাতারাতি সে গ্যাংয়ের ভেতর জায়গা করে নেয়। তো 3 মাস পর হঠাৎ করেই পুলিশ রেকর্ড করে সব কাগজপত্র জব্দ করে, সাথে অনেক মালও আটক করে।
অনেক লোক ধরা পড়ে। সাদিক বেঁচে গেলেও বুঝতে পারে ভেতর থেকে কেউ তথ্য দিচ্ছে, না হলে পুলিশ কখনো তাদের গোপন জায়গাতে রেড করবে না। আর তখনই নিখোঁজ হয়ে যায় অভ্র। এখন সাদিকের মনে হচ্ছে সেই অভ্র আবার ফিরে এসেছে। হয়তো সে গত রাতে ছদ্মবেশে ছিল, তাই সবাই ভেবেছে সে কেবল বস্তির এক সাধারণ ছেলে, কিন্তু আসলে সে ছিল পুরনো এজেন্ট অভ্র আহমেদ। অভ্র এজেন্ট অফিসার, আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে চেনে। এই ভেবে সাদিদের শরীর ঘামে ভিজে গিয়েছে। সাদিদ ভেবেছিল অভ্র আর নেই। সে মনে মনে বলে, না, সে মরেনি। এ হাত তার না, সে ফিরে এসেছে, আর এবার তার লক্ষ্য আমি। ওইদিকে খবর ছড়িয়ে পড়েছে রবিন আর তার 6 জন লোকের মৃতদেহ পাওয়া গিয়েছে বস্তির ম্যানহোলের ভিতর। পুলিশ এলেও তেমন কিছু করতে পারছে না। লোকেরা ফিসফিস করে বলছে, একজন রহস্যময় মানুষ সবকিছু করেছে। বস্তির মানুষজন ভয় পেয়েও অদ্ভুতভাবে খুশি, কারণ তারা জানে রবিন ছিল দানব। কিন্তু সেই রহস্যময় মানব কে? কেউ বলে সে ছায়া থেকে আসা খুনি, কেউ বলে এই শহরের অভিশাপ। সাদিক একা একা থাকে। সে বুঝে গিয়েছে অভ্র আসবে, প্রশ্ন হলো কবে। সে তার পুরনো সব অস্ত্র বের করে রুমের ভেতর সাজাতে থাকে। গোপন ফল্ট খুলে দেখে দামি রিভলভার, বুলেট প্রুফ জ্যাকেট, ছুরি সব ঠিক আছে কিনা। কিন্তু যতই প্রস্তুতি নিক, তার বুকের ভেতর ভয় জমে আছে, কারণ সে জানে অভ্র কোনো সাধারণ শত্রু নয়, তাকে থামানো সহজ নয়। অন্যদিকে সিনথি অভ্র সম্পর্কে কিছুই জানে না। সে মলে গিয়ে খুশি মতো শপিং করেছে, নতুন পোশাক কিনেছে। সে ভাবে তার শত্রু শেষ হয়ে গিয়েছে, কিন্তু চারপাশে যে অদৃশ্য চোখ তাকে পর্যবেক্ষণ করছে সেটা সে টেরও পাচ্ছে না। কোথাও অন্ধকারের ভেতর একজোড়া চোখ তাকে অনুসরণ করছে। সেই চোখে ভয় নেই, শুধু ঠান্ডা হাসি। সিনথি বের হলো, তখনই একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে চলে যায়। সিনথি চিৎকার করতে চাইলেও পারে না, মুখে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। সন্ধ্যা নামছে, শহরের আলো জ্বলে উঠেছে। সিনথি সারাদিন ফেরেনি। সাদিদ তার ঘরে বসে চেয়ারে হালান দিয়ে আছে। টেবিলের ওপর এখনও রাখা আছে সেই কাটা হাত। তালুর ছড়াটা যেন বিদ্রুপ করছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তার চোখে ভেসে ওঠে অভ্রের মুখ। সে জানে রাত আসছে, আর রাত মানে অভ্রের সময়। কিন্তু সিনথি কোথায়? সিনথিকে তুলে আনা হয়েছে একটা ঘরে, তাকে বেঁধে রাখা। ঘরটা অদ্ভুত নিস্তব্ধ, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সিনথির মাথা ধীরে ধীরে ভারযুক্ত হচ্ছে। চোখ খুলতেই সে চমকে ওঠে। সে এক অচেনা ঘরে কাঠের চেয়ারের ওপর বসে, হাত পা বাঁধা। চারপাশে ভ্যাপসা গন্ধ, পুরনো সিলিং ফ্যান ঘুরছে মাথার ওপর ধীরে ধীরে। সামনে কাঠের টেবিলে বসে আছে একজন টুপি পরা লোক। টেবিলের ওপর কালি কলম, খাতার স্তূপ। পেছনে দেওয়ালে বড় করে কাজী অফিস লেখাটা পড়া মাত্রই সিনথির বুক কেঁপে ওঠে। সে সাথে সাথেই বলে, আমি কোথায়? সিনথির পেছনে দাঁড়িয়ে আছে 4 জন অচেনা যুবক। চোখে ভীতিকর দৃষ্টি, তাদের হাতে অস্ত্র। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ। কাজী অফিসে সিনথি কেন? তাকে কেন তুলে এনেছে কে? সিনথি কাপা গলায় বলে উঠল, তোমরা কারা? আমাকে কোথায় তুলে এনেছো? জানো না আমি কে? আমার বাবা এমপি, আমাকে তুলে এনেছো। জানতে পারলে তোমাদের এক একজনকে গুলি করে মেরে ফেলবে। অপ্র নামের সেই বস্তির ছেলেকেও মেরে ফেলেছে আমার বাবা। তাই বলছি, আমাকে এখনই ছেড়ে দাও, না হলে এর ফল ভালো হবে না। আর এখানে কেন এনেছো আমাকে? এক নাগারে কথাগুলো বলে গেল সিনথি। কথাগুলো শোনার পর ছেলেগুলো হো হো করে হেসে উঠল। একজন বলে উঠল, বাহ, এমপির মেয়ে নাকি? তা আমাদের কি কি হবে শুনি? এমপি সাহেব নিজেই তো বাঁচবে না, তার আগে সে নাকি তার মেয়েকে বাঁচাবে। সিনথির বুকের ভেতর শিরশির করে উঠল ওদের কথা শুনে। হঠাৎ সজীব নামের ছেলেটা সামনে এগিয়ে এলো। তার হাতে কালো পিস্তল। সে ঠান্ডা গলায় সিনথির কোমরে ঠেকিয়ে দিল বন্দুকটা। সিনথি কেঁপে ওঠে। ওর হাত পা ঠান্ডা হতে শুরু করেছে। সজীব বলে, একবার টিকা টিপে দিলে তুমি এখানেই পড়ে থাকবে, তাই বুদ্ধিমতির মতো চুপচাপ বসে থাকো। চেঁচামেচি করলে মেরে ফেলবো। সিনথি ভয়ে ফুপিয়ে কান্না শুরু করে দেয়। কান্নার শব্দ জোরে না হলেও চাপা শব্দ যেন গড়গড় করে ভরে দিচ্ছে। চোখের পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। সে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? আমাকে কেন কাজী অফিসে আনা হলো? সিনথির কথা শুনে কাজী সাহেব হাসলেন। সে সিনথির সামনে টেবিলে বসেছে। কাজী তার চশমা ভেতরের দিকে তাকালো সিনথির দিকে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে বলে, মা, কাজী অফিসে মেয়ে আনা হয় কেন জানো না? এখানে কেবল একটাই কারণে আনা হয়, নিশ্চয়ই সেই কারণটা তুমি বুঝতে পারছো। সিনথি আরো ভয় পায়। কান্নার গতি বেড়ে যায়। সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, মানে কি বলছেন? কি কারণ হবে? কাজী ধীরে ধীরে মাথা নেড়ে উত্তর দিল, এটাও জানো না এখানে আনা হয় বিয়ের জন্য? কাজীর বলার কথাটা ওর কানে যেতেই সিনথির বুকের ভেতর জ্বর বয়ে গেল। সে বিমূঢ় হয়ে বলে, সিনথি, কি বিয়ে? কার বিয়ে? তোমার বিয়ে, তুমি বিয়ের কোণে। মানে বিয়ে আমার? না, এটা সম্ভব না। আমি কাউকে বিয়ে করব না। আমাকে ছেড়ে দাও।
কেউ কি শুনতে পাচ্ছে না? আমাকে বাঁচাও, ছাড়ো আমাকে, আমি বিয়ে করব না। চিৎকার করে ওঠে। কাজী নিস্তব্ধ তাকে কিছুক্ষণ দেখে, তারপর বলল, চিৎকার করে কোনো লাভ হবে না মা। এটা শহরের বাইরে দূরে এক নির্জন জায়গা। এখানে তোমার কান্না কেউ শুনতে পাবে না। আর একটু পরে তোমার বর আসবে। তুমি মনে মনে প্রস্তুতি নাও তোমার বিয়ের জন্য। আমাকে অনেক টাকা দিয়ে এনেছি এখানে। কাজীর ঠান্ডা গলায় বলা কথাগুলো সিন্থির শরীর জমিয়ে দিল। যেন সে কি বলবে আর খুঁজে পাচ্ছে না। চারপাশের ছেলেরা হাসাহাসি শুরু করলো। সজীব বলছে, আহা, এমপির মেয়ে আজ বিয়ে হচ্ছে। বর আসবে তখন তো আসল মজা। এত কান্না করে কি হবে শুনি? বিয়েটা করে ফেলো। ওদের বলা কথাগুলো যেন সিন্থির কানে বিষের মতো ঢুকছে। বুক কাঁপড়ে দিচ্ছে ধীরে ধীরে। সিন্থি কাঁদতে কাঁদতে বলল, না, আমার ইচ্ছে ছাড়া কেউ আমাকে বিয়ে করতে পারে না। আমার বাবা জানলে সব কিছু ভেঙে ফেলবে, তোমাদের মেরে ফেলবে। আমাকে জোর করে কে বিয়ে করবে? তাকে খুন করব আমি। সিন্থির কথা শুনে ওরা আরো হাসে। সজীব তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, তোমার বাবার নাম মুখে নিও না, ওর দিন শেষ হয়ে যাচ্ছে। আজ থেকে তুমি কেবল কারো স্ত্রী নামে বাঁচবে, কোনো এমপির মেয়ে হিসেবে নয়। এই কথা শুনে সিন্থি চিৎকার করে কেঁদে ওঠে। তার বাবার কথা মনে পড়ে। বাবা বলে জড়িয়ে কেঁদে ওঠে সিন্থি। এইভাবে কতক্ষণ কাঁদে সে জানে না। ঘড়ির কাঁটা চলে ধীরে ধীরে। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু সিন্থির কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। কাজী এবার কলম বের করে কাগজে লিখতে শুরু করে। নাম কি তোমার? বলবো না। দেখো, পিস্তলের গুলি যেন বের না করতে হয়। সিন্থি। ভালো, একটু পর বর আসবে। তুমি শুধু সই করে দিও, সব শেষ হয়ে যাবে। আমি সব পেপারস রেডি করে ফেলেছি। সিন্থি যেন কিছুতেই এসব মানতে পারছে না। সিন্থি মাথা নেড়ে চিৎকার করে বলল, আমি সই করব না। কারোর সঙ্গে বিয়ে করব না। মরে যাব দরকার হলে। কাজী হেসে বলল, সময় এলে অবশ্যই সই করবে মা, একটু অপেক্ষা করো। সিন্থির শরীর কাঁপছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। আর চোখের সামনে বাবার ছবি ভেসে উঠছে। শহরের আলোয় রাস্তা ভেসে উঠছে। সে ভাবে, এইভাবেই কি তার জীবন শেষ হয়ে যাবে? তার ভেতরে ভয়, অপমান, মৃত্যু ভয় একসাথে ঘূর্ণিঝড়ের মতো আঘাত করছে। সে নিজে নিজে আস্তে আস্তে বলল, বাবা, আমাকে বাঁচাও। কই তুমি? আমার কথা কি মনে পড়ছে না? কেউ নেই সিন্থির এখান থেকে বাঁচানোর। কেই বা বাঁচাবে? কেউ তো জানে না সিন্থি কোথায় তুলে আনা হয়েছে আর কেনই বা তুলে এনেছে। ঠিক তখনই বাইরের দরজায় ঠকঠক করে শব্দ হলো। চারজন ছেলে একসঙ্গে তাকালো। সজীব বলে, স্যার এসেছে, দরজা খুলে দাও। সজীব এগিয়ে যায়। সিন্থির কান্না থেমে যায়। সে ভয় পায়, চিন্তা নিয়ে তাকিয়ে আছে দরজার দিকে। আবার ঠকঠক শব্দ। এবার আরো জোরে হলো শব্দ। ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাতাস টাতাস উত্তেজনা। কাজী ভ্রু কুঁচকে বলল, বর এসেছে, যাও দরজা খোলো। সজীব এগিয়ে গিয়ে দরজা খুলতেই গেল। হাত রাখতেই দরজা নিচ থেকেই ধীরে ধীরে কেঁপে উঠল। চৌকাটের ফাঁক ভেতর ঢুকলো ভাঙা বাতাস। লাইটটা তপতপ করে জ্বলছে, নিভছে। আর তারপরে দরজা ধীরে ধীরে খুলে যায়। দরজার ফাঁক দিয়ে ভেতরে দাঁড়িয়ে আছে এক কালো পোশাক পরা মানুষ। মুখে মাস্ক, চোখে মুখে বরফের মতো ঠান্ডা, হাতে ছোট কতগুলো ফুল। ছেলেগুলো মুচকি আসলো। স্যার ভিতরে আসুন, কতক্ষণ অপেক্ষা করছি আপনার জন্য। অভ্র ধীরে ধীরে ঢুকলো। তার প্রতিধ্বনি হলো দেওয়ালে। সিন্থি তাকিয়ে থাকে। হঠাৎ তার বুক কেঁপে ওঠে অভ্রকে দেখে। যদিও মুখে মাস্ক লাগানো, তবে সে জানে তার সাথে সিন্থির বিয়ে হতে চলেছে। সিন্থি কেঁদে ওঠে। ভয়, বিস্ময় আর শিহরণ মিশে তার শরীর জমে যায়। মাস্ক খুলল অভ্র। সিন্থি অভ্রকে দেখে কেঁপে ওঠে। অভ্র চোখে শুধু সিন্থির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর ধীর কণ্ঠস্বর ভেসে আসে, হ্যালো সিন্থি, বিয়েটা আমার সঙ্গেই হতে যাচ্ছে। নাও ফুল। তুই বেঁচে আছিস? তাহলে সেই হাত? ওটা রবিনের হাত, যাকে তোমার বাবা পাঠিয়েছিল। কিন্তু তুই ফুটপাথের ছেলে, ওরা তোকে স্যার বলছে কেন? সেটা তোমার না জানলেও চলবে। কাজী সাহেব বিয়ে পড়ান। আমি তোকে বিয়ে করব না। সজীব। অভ্রের ডাক শুনতেই সজীব এগিয়ে আসে। একটা ছুরি দিয়ে সিন্থির হাতের বাহুতে আলতো করে টান দেয়। সিন্থি কেঁপে ওঠে যন্ত্রণায়। অভ্র বলে, এবার বলো, বিয়ে করবে? করব, প্লিজ আমাকে মেরো না। গুড গার্ল। এরপর বিয়ে পড়ানো হয়। অভ্রের সাথে সিন্থির বিয়ে হয়ে যায়। এদিকে সাদিক সাহেব। রাতের অন্ধকারে ছড়িয়ে পড়েছে প্রহর হয়ে। ভাই এক কোণে বসে সাদিক মগ্ন চা খাচ্ছিল। হঠাৎ করেই শাওনের কণ্ঠ শোনা যায়। কণ্ঠ তাড়াহুড়া ভরা, দম নিতে কষ্ট হচ্ছে যেন। সে বলে, আঙ্কেল, সিন্থিকে কারা যেন তুলে নিয়ে গেছে। চায়ের কাপ হাত থেকে পড়ে গেল সাদিকের। কাপে থাকা অল্প চা মেঝেতে ছড়িয়ে পড়ে। কিন্তু সে ওইদিকে খেয়াল করে না। কেবল চোখ বড় বড় করে তাকায় শাওনের দিকে। কি হবে? কখন? কে করেছে? কোথায় নিয়ে গেছে? যখন সে
বাড়ি থেকে বের হয় তখনই। এই কথাগুলো শোনার পর যেন পৃথিবী থেমে গেল সাদিকের কাছে। মাথার ভেতর গুঞ্জন তুলল হাজারো প্রশ্ন। এটা কি সত্যি? এইভাবে হঠাৎ তার মেয়ে হারাতে হবে? মেয়েটা সিকিউরিটি ছাড়াই ঘুরে বেড়ায়। সিনথি তার একমাত্র মেয়ে। জন্মের দিনটা চোখের সামনে ভেসে উঠল সাদিকের। মেয়ের হাসি তার জন্য পৃথিবীর সবচেয়ে মধুর সুর। আর সেই মেয়েকে কেউ তুলে নিয়ে গিয়েছে অচেনা কিছু মানুষ, অচেনা গন্তব্যের দিকে। সাদিকের বুকের ভেতর হাহাকার শুরু হলো। মনে হলো বুকের ভেতর ফেটে যাবে। মনসুর বলে, সাদিক ভাই, দেরি করা যাবে না, কিছু একটা করতে হবে। কিন্তু সাদিক জানে না করবে কি। পুলিশ গেলে যদি মেয়ের ক্ষতি হয়, আবার না গেলে সময় নষ্ট হবে। প্রতিটি মিনিট যেন গলার কাটার মতো হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কে তুলে নিয়ে যেতে পারে? জানি না আঙ্কেল। আর একটা কথা, রবিনকে খুঁজে পাচ্ছি না। পাবেও না। আপনি চিন্তা করবেন না, আমি বস্তিতে যেয়ে অব্রকে দেখে নিচ্ছি। আপনি সিনথিকে খোঁজার ব্যবস্থা করেন। এটা বলে শাওন বের হয়ে চলে যায়। সাদিক থানাতে ফোন করে সিনথিকে সারা শহর খোঁজার অর্ডার দেয়। ঘরটা নিস্তব্ধ হয়ে আছে। বাড়ি থেকে সিকিউরিটি গার্ডরা বাড়ির শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে। জানালার কাজ বৃষ্টির ছাপ লেগে আছে। নতুন বাতির প্রখর আলোয় ঘরটির প্রতিটি কোণায় আলো দরদর করে বাড়ছে। সিনথি বিছানার এক কোণে বসে আছে। লাল বেনারসি এখনও শরীরে। কিছু সময় আগে কয়েকজন মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। তো এখন মুখের কাজল ছড়িয়ে পড়েছে কান্নায়। কপাল ঘাম জমেছে, যেন সেটা তার কাছে অভিশাপ ছাড়া কিছুই নয়। কয়েক ঘন্টা আগেই তাদের বিয়ে হয়েছে অভ্রের সাথে, সেই বস্তির ছেলে। ফুটপাতে বড় হওয়া, যার নাম শুনলেই রক্ত হিম হয়ে যায় সিনথির। অথচ এখন সেই তার স্বামী। সিনথির বুকের ভেতর আতঙ্ক জমে আছে। তার মনে হচ্ছে এই দুঃস্বপ্ন আটকে আছে, এখান থেকে পালানোর উপায় নেই। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢোকে অভ্র। তার গায়ে কালো শার্ট, যার অর্ধেক বোতাম খোলা। তার চোখে জলজল করছে সে অদ্ভুত আগুন। সিনথি দরজার দিকে তাকিয়ে চমকে ওঠে। তার শরীর কেঁপে ওঠে অভ্র আসার আতঙ্কে। অভ্র এগিয়ে আসে। খবরদার আমার কাছে আসবি না। কেন? আমি তো তোমার স্বামী এখন। আমি আসবো না তো কে আসবে? স্বামী? এটা বিয়ে নয়, এটা জোর করে চাপানো ফাঁস। তুই একটা জানোয়ার। আমাকে জোর করে বিয়ে করেছিস। লজ্জা করে না কাপুরুষের মতো জোর করতে একটা মেয়ের সাথে? হেসে ওঠে অভ্র। সিনথির কথায় পাত্তা দেয় না সে। ধীরে ধীরে এগিয়ে আসে সিনথির দিকে। তার পদক্ষেপে নিস্তব্ধ ঘর প্রতিধ্বনিতর মতো বাজছে। সিনথি আরও ঘাবড়ে যায়। অভ্র বলে, জানোয়ার? ভালো বললে তো। আমি জানুয়ারি হতে চাই তোমার জন্য। তোমার ভয়ের চোখ দুটো আমার ভালো লাগছে। আরও ভয় পাও আমাকে? সিনথি এবার উঠে দাঁড়ায়। হাতে থাকা বালিশ ছুঁড়ে মারে অভ্রের দিকে। অভ্র সেটা ক্যাচ করে হাসতে থাকে। সিনথি বলে, দূরে যা, কাছে আসবি না, না হলে আমি চিৎকার করব, সবাই শুনবে। সর বলছি। অভ্র থেমে যায় না। মুখে এক তাচ্ছিলের হাসি খেলে যায়। সিনথির সাথে সাজ খেলতে বেশ মজা পাচ্ছে। অভ্র বলে, চিৎকার করে লাভ নেই। এই ঘরটা এমন জায়গায় যেখানে কেউ শুনতে পাবে না। তুই যতই চেঁচাও কেউ আসবেও না। বাধা দিলে তোমারই ব্যথা লাগবে বেশি। তাই নিচ থেকে আমার কাছে আসো। সিনথির বুক ধরপড় করতে থাকে অভ্রের কথা শুনে। সে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যায়। পালানোর কোনো রাস্তা নেই। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। সিনথি বলে, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। আমি তোকে ঘৃণা করি, আমাকে যেতে দে। ঘৃণা? ঘৃণার আড়ালে যে আকর্ষণ লুকিয়ে থাকে সেটা তুমি জানো না সিনথি? তোমার চোখের জল, তোমার রাগ সবই আমাকে টানে। তাই আজ যতই বাধা দাও আমাকে, আমি ছাড়বো না। আমাকে করা প্রতিটা অপমানের জবাব তোমাকে ফিরিয়ে দেব। অভ্র আরও কাছে আসে। সিনথি একটা চড় মারতে যায় অভ্রের গালে, কিন্তু অভ্র তার হাত দিয়ে সিনথির হাত চেপে ধরে। সিনথি ছাটকা মেরে ছাড়তে চায়, কিন্তু পারে না। হাত ছাড়, তুই একটা জঘন্য মানুষ, ছাড় বলছি। ঘৃণ্য আমি ঠিকই, কিন্তু তবু তো তুমি কাঁপছো আমার ছোঁয়ায়। আসো, আজকে তোমাকে আদরে ভরিয়ে দেব। সিনথির আগে ফেটে পড়ে, কিন্তু কিছুতেই জোর কিছু করার নেই। সে বন্ধি এখানে। আমি কাঁপছি ভয়ে, তুই কি বুঝিস না? আমার বাবা এমপি, তোকে শেষ করে দেবে। ছাড় ভালো করে বলছি। হা হা হা। তোমার বাবা যে নিজের দুনিয়ায় ভাসছে, সে জানেই না তার মেয়ে এখন আমার কাছে। সিনথি, তুই যতই অস্বীকার করো, সত্যিটা হলো তুমি আমার বউ। আর তোমার বাবাকে পাঠাবো জেলখানাতে। কেন? সময় হলে জানতে পারবে। এখন কাছে আসো সোনা, আগে তোমাকে আদর করব, তারপর তোমাকে সব বলবো। এক ঝটকায় অভ্র সিনথিকে নিজের বুকে টেনে আনে। সিনথির নিঃশ্বাস আটকে যায়। সিনথি কাঁপতে থাকে ভয়ে। সে মোছামুছি করতে করতে বলে, ছাড় বলছি। তুই আমাকে আঘাত করেছিস, আমার ব্যথা লাগছে। আমি আঘাত করি না, আদর করি। তুমি শুধু ভুলভাবে দেখছো। একটু শান্ত হও, দেখবে কত আদর করতে পারি। অভ্র ঠোঁটে ধীরে ধীরে সিনথির ঠোঁটের কাছে যায়। সিনথির মুখ ফিরিয়ে নেয়, কিন্তু অভ্র জোর করে তাকে সোজা করায়। তাদের চোখ এক হয়। একজনের চোখে রাগ, প্রীতি, অন্যজনের চোখে যেন শিকারী দৃষ্টি। সিনথি হঠাৎ ভরে ওঠে। আমি তোকে কখনো ভালোবাসবো না।
আমার মৃত্যু হলেও তুই শুধু আমার ঘৃণা পাবি, আমার কাছে আসলেও কখনো বউয়ের ভালোবাসা পাবি না। অভ্র চুপ থাকে কিছুক্ষণ, তারপর সিন্থির কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলে, সময় বলে দিবে সিনথি, ঘৃণা থেকে প্রেম জন্মায়, বুঝতে পারবে আজ নয় হয়তো কাল। অভ্র হঠাৎ ঠোঁট চেপে ধরে সিন্থির ঠোঁটে। 2 মিনিট অভ্র সিন্থির ঠোঁটে যুদ্ধ চালায়। অভ্র দূরে সরে যায় না, বরং আরও শক্ত করে ধরে সিন্থিকে। সিন্থির ভেতর অদ্ভুত এক ঝড় শুরু হয়। তার রাগ, ভীতি, কান্না সব মিশে যাচ্ছে বিভ্রান্তির সাথে। কেন সে অভ্রের স্পর্শে কেঁপে ওঠে? কেন তার ভেতরে অজানা এক টান কাজ করে? সে নিজের মনকে গালি দেয়, না আমি দুর্বল হব না। কিন্তু তার ঠোঁট কাঁপছে, চোখে জল অনবরত নামছে। সিন্থির শরীর শিথিল হয়ে আসছে ধীরে ধীরে। অভ্র তার ঠোঁট ছেড়ে দেয়, তারপর বলে, তোমার ঠোঁট তো হেব্বি মিষ্টি, তুমি যতই বলো আমি জানোয়ার, আমি ফুটপাতের ডাস্টবিন, তবু আজ থেকে আমি তোমার সব কিছু, তোমার কান্না, তোমার রাগ, এমনকি তোমার নিঃশ্বাসও আমি। সিন্থি হঠাৎ ভেঙে পড়ে কান্নায়। অভ্র তাকে বুকের সাথে চেপে ধরে রাখে। দীর্ঘক্ষণ ঘটনার শুধু নিঃশ্বাস আর কান্নার শব্দ ভেসে বেড়ায়। সিন্থি ক্লান্ত হয়ে পড়ে, তার প্রতিরোধ ভেঙে যায়। ভেতরে ভয় রয়ে গেলেও শরীর দুর্বল হয়ে এসেছে। শেষমেশ সে শুধু ফিসফিস করে বলে, আমি তোমাকে ঘৃণা করি অভ্র, তবুও তোমাকে ঠেকাতে পারছি না কেন? আমার শরীরের ক্লান্তি কেন? অভ্র বিছানায় ফেলে দেয় সিন্থিকে, তারপর গা থেকে একটানে সিন্থির শাড়ি খুলে ফেলে। তারপর অভ্র তার চুলে হাত বুলিয়ে বলে, কারণ ঘৃণার আড়ালেই লুকিয়ে থাকে প্রেম। এখনো সেটা বুঝতে পারোনি, কিন্তু আমি বুঝি। বাতাসে আবার বৃষ্টির গন্ধে মিশে আছে। ঘরটায় নেমে আসে আরও নিস্তব্ধতা। দুজনের মধ্যে যেন অদ্ভুত খেলা শুরু হয়, ভয় আর আকর্ষণের, ঘৃণা আর টানাপ্রণের। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে যায়। সিন্থির শক্তি নেই অভ্রকে থামানোর, সে শুধু জোরে জোরে শ্বাস নিচ্ছে। ঘরের ভেতরে একটা হ্যাজাক বাতির কম আলোয় সিন্থির মুখ স্পষ্ট দেখা যায়। সে মুখে ভয়, কান্না আর অদ্ভুত কৌতূহল মিশ্রিত লেগে আছে। অভ্র ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখে অদ্ভুত শীতলতা। সিন্থির বুক ধড়ফড় করতে থাকে। সে আজ করতে পারে না সামনে কি হতে যাচ্ছে। হঠাৎ অভ্র হাত বাড়িয়ে তার নাকটা চেপে ধরে, টেনে আনে নিজের কাছে। সিন্থি অবাক হয়ে তাকিয়ে থাকে। অভ্রর ঠোঁটে হালকা হাসি খেলে যায়। সে বলে, কি হলো, ভেবেছো আমি তোমাকে খেয়ে ফেলবো? হা হা হা। সিন্থির ঠোঁট কাঁপতে থাকে। সে কোনো উত্তর দিতে পারে না। অভ্রর এই খেলা তার কাছে ভয়ানক অস্বস্তিকর লাগছে। তার বুক থুকফুক করছে। এক মুহূর্তের জন্য মনে হলো অভ্র সত্যি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছে। অভ্র ধীরে ধীরে তার আঁচলটা টেনে নেয়, তারপর গলার চেন খুলে ফেলে। সিন্থির শরীর হিম হয়ে আসে, কিন্তু হঠাৎ অভ্র থেমে যায়। সে সোজা হয়ে দাঁড়ায়, গম্ভীর শ্বাস নেয়, তারপর একটা চেয়ার টেনে এনে ঠিক সিন্থির সামনে বসে পড়ে। সিন্থি স্বস্তির নিঃশ্বাস নিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। সে বলে, তুই থেমে গেলি কেন? অভ্র মুচকি এসে বলে, কারণ আমার আসল খেলা এখনো শুরু হয়নি। ঘরের ভেতর হঠাৎ এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাতাস যেন ভারী হয়ে যায়। অভ্র সিন্থির চোখে চোখ রেখে বলে, সিনথি, তুমি আমাকে যতটা ছোট করে দেখো ততটা আমি নই। তুমি মনে করো আমি গরিব, বস্তির ছেলে, ছিনতাইকারী বা গ্যাংস্টার, কিন্তু আসলে আমি কে সেটা জানো না। সিন্থি কপাল কুঁচকে তাকায়, তারপর বলে, মানে? অভ্র চেয়ারের হাতে কোনোই রেখে ঝুঁকে আসে। সিন্থির চোখে চোখ রেখে বলে, আমি একজন এজেন্ট, অফিসার অভ্র আহমেদ। এই দেশের পুরো ইন্টেলিজেন্স সিস্টেম আমার রিপোর্টে চলে। সিন্থির মাথায় যেন বজ্রপাত হয়, চোখ বিস্ফোরিত হয়ে যায়, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুই এজেন্ট? মিথ্যে, আমাকে বোকা বানাচ্ছিস। মিথ্যে বললে তোমার বাবার নাম এখনো রাজনীতিতে এত বড় থাকতো না। আমি যদি চাইতাম 5 বছর আগেই তাকে নামিয়ে দিতে পারতাম। আমার বাবা, উনি এমপি, সমাজসেবক, উনি গরিবদের জন্য কাজ করেন। অভ্র চোখে তাচ্ছিল্য ভেসে ওঠে। সিন্থি সেটা টের পেয়ে রেগে যায়। অভ্র বলে, তুমি সত্যিই তাই বিশ্বাস করো? তোমার বাবা হলো দেশের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ী, আন্ডারওয়ার্ল্ডের লিডার, যে দেশে কোটি কোটি টাকার অস্ত্র ঢুকিয়েছে, হাজার হাজার তরুণের হাতে বন্দুক তুলে দিয়েছে। না, এটা মিথ্যে, আমার বাবা এমন হতে পারে না। অভ্র ধীরে ধীরে কথা চালিয়ে যায়, যেন প্রতিটি শব্দ চুরি হয়ে সিন্থির ভেতরে ঢুকে যাচ্ছে। 3 বছর আগে প্রাক্তন এমপি হারুনের কথা মনে আছে? খবর ছড়িয়েছিল দুর্ঘটনায় মারা গেছে। আসলে সেটা ছিল খুন। তোমার বাবাই খুন করেছে তাকে, কারণ হারুন বেশি টাকা চাইছিল। হারুন তোমার বাবার পার্টনার ছিল, আর তোমার বাবা পার্টনারকে সরিয়ে দিয়েছিল। সিন্থির চোখে জল জমে ওঠে। হঠাৎ তার বাবার নামে এই কথাগুলো শুনে কি করবে বুঝতে পারছে না, তবুও বলে, না, আমি বিশ্বাস করব না। অভ্র টেবিলের ওপর থেকে একটা ফাইল বের করে সামনে ছুঁড়ে দেয়। ফাইলের ভেতর পত্রিকায় কাগজ, কয়েকটা সিক্রেট রিপোর্ট, কিছু ছবি। ছবিগুলো দেখে দেখাই যায় মনসুর রহমান, সিন্থির বাবা, অস্ত্রের কন্টেনারের পাশে দাঁড়িয়ে অচেনা লোকদের সাথে বৈঠক করছে। সিন্থির সাথ আটকে আসে এইসব দেখে। এগুলো এডিট করা, আমি বিশ্বাস করি না। এই ফাইল
হোম মিনিস্টারের কাছে আছে, পুরো সরকার জানে, শুধু তোমাকে বলা হয়নি কারণ তুমি ছিলে একটা কার্ডের মতো, তোমার বাবার খেলায় ব্যবহৃত কার্ড। সিনথি ভেঙে পড়তে থাকে, তার কান্না বেরিয়ে আসা অঝরে। আমার বাবা কেন এমন করবে? আমি তো ভেবেছিলাম উনি ভালো মানুষ। তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চেয়েছিল শাওনের সাথে, জানো কেন? কারণ শাওনের বাবা মনসুর কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে অস্ত্রের ব্যবসায়, তুমি ছিলে শুধু ডিল ফাইনাল করার মাধ্যম, একটা টোকেন। সিনথি মুখ চেপে কাঁদতে থাকে। এমনটা সে কখনো আশা করেনি। অভ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, জানলার পাশে দাঁড়িয়ে কণ্ঠ শীতল দৃঢ়তা নিয়ে বলে, আমি মিশনে এসেছিলাম তাকে ধ্বংস করতে। বস্তির ছেলে, গ্যাংস্টার সব ছদ্মবেশ ছিল। আসল উদ্দেশ্য ছিল আন্ডারওয়ার্ল্ডের ভেতরে ঢুকে প্রমাণ জোগাড় করা। 5 বছর ধরে আমি সেই খেলা খেলেছি, কিন্তু সে থামে, ঘুরে তাকায় সিনথির দিকে, তারপর বলে, কিন্তু তোমাকে দেখে খেলা বদলে গেল। সিনথি চমকে তাকায়, চোখে জল চিকচিক করছে। সে তৎক্ষণাৎ বলে, মানে? অভ্র এগিয়ে এসে ধীরে ধীরে বলে, অনেক ভয় পেয়েছো, আমাকে খারাপ মনে করছো, গরিব বস্তির ছেলে মনে করো। আসলে সিনথি, আমি হলাম র এজেন্ট অফিসার। এই দেশের পুরো র প্রশাসন আমার কথা মতো চলে। হোম মিনিস্টারের কথায় আমি একটি মিশনে নামি। 5 বছর ধরে সেই মিশনে ছিলাম। মিশনটা হলো তোমার বাবাকে নিয়ে। সব প্রমাণ এখন আমাদের কাছে। আসলে মিশনটা 5 বছর ধরে নয়, বরং নিজেকে এই বস্তির ছেলে আন্ডারওয়ার্ল্ডে প্রবেশ করে ছদ্মবেশে গ্যাংস্টার হওয়ার সময়টা হলো 5 বছর। তোমার বাবা আন্ডারওয়ার্ল্ডের একজন লিডার, তার মাধ্যমে দেশে অস্ত্র ঢোকে। তোমার মনে আছে 3 বছর আগে প্রাক্তন এমপি হারুন মারা যায়? খবরে বের হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আসলে সেটা মিথ্যা। তোমার বাবা তাকে মেরে ফেলে, কারণ হারুনও ছিল পার্টনার। কিন্তু বেশি টাকা দাবি করাতে তোমার বাবা মেরে ফেলে। শাওনের সাথে তোমাকে বিয়ে দিতে চাই কেন জানো? কারণ মনসুর এই অস্ত্রের জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করে তোমার বাবার বিজনেসে। এই জন্য তোমার বাবা তোমাকে দিয়ে বিজনেস বাড়াতে চায়। তোমার বাবার সবার সামনে নিজেকে ভালো প্রমাণ করে, কিন্তু সে আসলে একজন গ্যাংস্টার। আমি সেখানে মাফিয়া হয়ে ঢুকি, তারপর প্রথমে ওদের সব ইনফরমেশন পাঠাই হোম মিনিস্টারের কাছে। সেদিন 10 কোটির অস্ত্রসহ তোমার বাবার কতগুলো লোক ধরা পড়ে, তবে তিনি সাবধান হয়ে যায়, আরও গোপনে কাজ করে। এই জন্য চেয়েছিলাম আবার মিশনে মানে গ্যাংস্টার হয়ে যাব, তবে তিনি চিনতে পারত। তাই বস্তিতে এসে থাকতে শুরু করি। খোঁজ নিয়ে জানতে পারি তুমি সেখানে প্রায় সময়ই আসো। তোমাকে কিডন্যাপ করে তোমার বাবার থেকে সব স্বীকারোক্তি নিব, এটাই প্ল্যান ছিল। কিন্তু তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলি। তাহলে সবটাই সত্যি? হ্যাঁ, আর তুমি চাইলে এখনই চলে যেতে পারো, কিন্তু মনে রেখো তোমার বাবা যদি বেঁচে যায়, হাজারো নিরীহ মানুষ মরবে। কিন্তু চুপ হয়ে যায়, বুক কাঁপছে তার। অথচ মনে হচ্ছে ধীরে ধীরে সে অভ্রের ভেতরকার অসহ্যকর একটা মানুষকে দেখতে পাচ্ছে, যে গরিব বস্তির ছেলে নয়, বরং দেশ বাঁচানোর জন্য নিজের জীবন বাঁচিয়ে রেখেছে। তার চোখে ভেসে ওঠে অভ্রের দৃঢ় চাহনি। এটা হঠাৎ সৎ কণ্ঠস্বর। সিনথি আস্তে করে বলে, আমি তোমাকে ঘৃণা করতাম, ভেবেছিলাম তুমি জানোয়ার, কিন্তু এখন জানি না কেন মনে হচ্ছে তুমি অন্যরকম। তবে একটা জিনিস দেখছি, আমার বাবা প্রায়শই বাড়ির গোপন একটি সিক্রেট গুদাম ঘরে যেতেন। কারণ জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছিলেন গরিবদের জন্য আসা খাদ্য, চাল ডাল এসব আছে। হে হে হে, ধন্যবাদ। এই ইনফরমেশনই তো দরকার ছিল। আর ঘৃণা ধীরে ধীরে মুছে যাবে। সিনথি, তুমি সময় দাও, শুধু দরজা খোলা থাকবে। তুমি যেতে পারো, শেষ মিশনে যাচ্ছি, ফিরে এসে দেখবো হয়তো তুমি চলে গেছো। অভ্র কথাটা বলে সেখান থেকে চলে যায়। সিনথির বুকটা কেমন যেন শূন্যতায় ভরে ওঠে। অভ্রকে তবে সে সত্যিই ভুল বুঝেছিল। সাদিক সাহেবের দোতলা বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা। বহু বছর ধরে এই বাড়িতে কেউ সাহস করে তল্লাশি চালাতে আসেনি, কারণ ক্ষমতা, টাকা আর ভয়ের দাপটে সবাই চুপ থাকে। সাদিকের মুখের দিকে তাকালে অনেকে ভয়ে ঘামতে শুরু করত। কিন্তু আজ হঠাৎ সাত সকালে অদ্ভুত কিছু ঘটে গেল। তার বাড়ির সামনে রাস্তায় পুলিশের সাইরেন বাজতে থাকে। এরপর একে একে কালো রঙের গাড়ি এসে থামায় সাদিকের বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে আসে সশস্ত্র সিআইডি সদস্যরা। লোকজন দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে, যেন ইতিহাসের কোনো দৃশ্য তারা প্রখ্যাত করছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সাদিকের দেহরক্ষীরা হতবাক হয়ে যায়। এত বড় বাহিনী, এতদিনের প্রভাবশালী এমপির বাড়িতে রেড। বাড়ির প্রধান গেট ঠেলে ভেতরে প্রবেশ করে অফিসার ফারাদ। লম্বা কড়া চাহনির মানুষ, গলায় ওয়্যারলেস ঝুলছে, পেছনে দাঁড়িয়ে আছে তার দল। সোজা এসে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সাদিদের সামনে থামে ফারাদ। আপনারা? সিআইডি। কিন্তু এখানে কেন?
হোম মিনিস্টারের অর্ডারে কেন রেড করার অর্ডার পেয়েছি। সাদিদ ভ্রু কুচকে তাকায় অফিসারের দিকে। গলা কাঁপতে শুরু করেছে ওর। কাঁপা গলায় বলে, কি হোম মিনিস্টার? উনি কেন আমার বাড়িতে রেডের অর্ডার দেবেন? কারণ তার হাতে আপনার সব অপরাধের প্রমাণ আছে। সব মিথ্যা। আমি তার অধীনে একজন এমপি। কি যাতা বলছেন? মিথ্যে? তাই নাকি সাদিক সাহেব? তাহলে সত্যটা কি? ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে ভেতরে ঢোকে অভ্র। সবাই চমকে তাকায় অভ্রের দিকে। তার চোখে অদ্ভুত এক শীতল দৃঢ় দেখা যায়। অভ্র পাশে মিডিয়ার লোকরা উপস্থিত, হাতে তাদের ক্যামেরা। সবকিছু লাইভ দেখানো হচ্ছে টেলিভিশনে। অভ্রের প্রবেশ পরিবেশ হিম হয়ে যায়। মনসুরের ছেলে শাওন হঠাৎ ছুরি হাতে অভ্রের দিকে ঝাঁপিয়ে পড়ে। অভ্র এক ধাক্কায় দিয়ে ঘুষি মারে শাওনকে। শাওন ছিটকে পড়ে দেওয়ালে মাথা ঠুকে মেঝেতে লুটিয়ে পড়ে। সাদিকের জন্য অন্য লোকেরা ভয়ে পিছিয়ে যায়। কেউ সাহস পায় না সামনে আসতে। সাদিকের কণ্ঠ কেঁপে ওঠে। অব্র, তুমি? হ্যাঁ, আমি। চিনতে পারছেন? আমার এক সময় ডান হাত। হ্যাঁ, তবে আমি তো র এজেন্ট। তাহলে তুমি সব প্রমাণ হোম মিনিস্টারকে দিয়েছো? হ্যাঁ। কিন্তু তার প্রমাণ কি? সত্যতা কি? অনেক কিছু ভিডিও আছে, ছবি আছে। তো আমার স্বীকারোক্তি? আমি কিছুই স্বীকার করব না। অভ্র তার ঠোঁটে সেই শীতল হাসি ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসে সাদিকের দিকে। সবাই ভেবেছিল সে হয়তো সামনে মিডিয়ার সাথে কথা বলবে, কিন্তু অভ্র হঠাৎ ঝুঁকে পড়ে সাদিকের কানে, মুখ এনে বলে, স্বীকার করলে আপনার মেয়ে বেঁচে যাবে, না হলে তাকে বিদেশি মাফিয়াদের কাছে বিক্রি করে দেব। সে কিছুই জানে না। আপনার মেয়ে হয়তো পরে আপনাকে ছাড়াতে আসবে, হয়তো পারবেও না। তাকে অস্ত্রধারী 4 জন লোক ঘিরে রেখেছে। দেখবেন, স্বীকার না করবে সে হয় মরবে, নয়তো বিক্রি হয়ে যাবে। অভ্র তার ফোন বের করে ছবি দেখায়। সাদিক বিদ্যুৎ চমকের মতো আটকে ওঠে। কি? আমার মেয়ে তোর কাছে? কি করেছিস ওর সাথে? আর মেয়েকে ছেড়ে দে। মা মরার পর আমি ওকে বড় করেছি। অভ্র সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কণ্ঠে কোনো আবেগ নেই। সে সোজাসুজি বলে, চিৎকার করে লাভ নেই। স্বীকার না করলেও সমস্যা নেই। আপনার অপরাধের ভিডিও, ডকুমেন্টস, অস্ত্র লেনদেনের প্রমাণ সহ কাছে আছে। এখন বাকিটা আপনার কাছে। স্বীকার করব, তবু আমার মেয়েকে ছেড়ে দাও। মিডিয়ার ক্যামেরা মুহূর্তেই ধরে রাখে। সারা দেশ দেখছে, কোটি কোটি দর্শক টিভি স্ক্রিনে তাকিয়ে। সাদিদ প্রথমে চেষ্টা করে অস্বীকার করতে, কিন্তু অভ্র ইশারায় হাত নাড়াতে অফিসার ফারাদ সেদিকে তাকায়। একটা দেওয়ালে টানানো ছবি বেঁকে আছে। ফারাদ এগিয়ে যায়। অভ্র সেটা সরাতে বলে। অভ্র সরাতেই দেখে একটা দরজা। সেটাই সিক্রেট গুদাম ঘর। ফারাদ সেই ঘরের গেট খুলে বিশাল গোপন গুদাম থেকে ক্রেটের পর ক্রেট অস্ত্র টেনে আনে। রাইফেল, পিস্তল, গ্রেনেড সব সাজানো আছে। কোটি কোটি টাকার মাল। ক্যামেরা সরাসরি সম্প্রচার হয় এসব। সাংবাদিকরা হইচই শুরু করে দিল। এমপি সাদিকের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার। সারা দেশ জেনে যায়। সাদিক তখন ভেঙে পড়ে। মুখে তার কথা জোটে না। অভ্র ইশারায় ফাহাদ এগিয়ে এসে সাদিকের হাতে শিকল পরিয়ে দেয়। অভ্র এগিয়ে এসে ফিসফিস করে বলে, আপনার মেয়ের সামনে আজ আপনি ভেঙে পড়লেন। আপনার অভিনয় শেষ। টেলিভিশন স্ক্রিনের সামনে বসে আছে সিনথি। একটা লোক এসে বেশ কিছু সময় ধরে টিভি অন করে দিয়ে গিয়েছে। সিনথি যায়নি অভ্রের বাড়ি থেকে। তার বাবার এমন কীর্তি দেখে তার মুখে হতবাক অভিব্যক্তি, কান্নায় ভিজে গিয়েছে চোখ। সে দেখছে এই মহান বাবা, যাকে সে আদর্শ ভাবত, আজ সবার সামনে এক অপরাধী হিসেবে ধরা পড়েছে। আর অভ্র, যাকে সিনথি ঘৃণা করত, বস্তির ছেলে ভেবেছিল, আজ তার চোখে নায়ক হয়ে উঠেছে। তার বুক কেঁপে ওঠে। অজান্তেই মনে মনে বলে, তুই আসলে অন্যরকম অভ্র। সন্ধ্যার দিকে অভ্র ঘরে ফিরে এলো। সিনথি নেই। অভ্র ভাবে চলে গিয়েছে। অভ্রের মন খারাপ হয়। মেয়েটাকে সে সত্যিই ভালোবেসেছিল। মন খারাপ করে সে ছাদে চলে যায়। এ বাড়িতে ফুলিকেও এনেছে অভ্র। ছাদে উঠতেই দেখতে পায় সিনথি দাঁড়িয়ে আছে ছাদের এক কোণায়। সে নীরবে কাঁদছে। চোখের পানি চিকচিক করছে আলোতে। অভ্র গিয়ে বলে, তুমি যাওনি? সিনথি ঘুরে অভ্রকে জড়িয়ে ধরে। তারপর কাঁদতে কাঁদতে বলে, কোথায় যাব? এটাই তো আমার ঘর। বিয়ে হয়ে গেছে আমার। তাছাড়া বাবা তো নেই। কেন এমন হলো আমার সাথে? কেউ নেই আমার। কে বলেছে? আমি তো আছি, এই যে রাতের সাথে। তুমিও যদি এমন করে চলে যাও? না, কখনো যাব না। তোমাকে ভালোবাসি যে বড্ড। আমি সরি, তোমাকে না জেনে অনেক অপমান করেছিলাম। সেসব ভুলে গিয়েছি। তবে শাস্তি যদি পেতে চাও তাহলে বলো। আচ্ছা, কি শাস্তি দিবা বলো? আজ সারা রাত আদর দিতে হবে। তোমার ঠোঁটে লম্বা চুমু খেতে চাই। ইস, ফাজিল লুচ্চা ছেলে। তোমার বড়ই তো। সিনথি হাসে। অভ্র ঠোঁট এগিয়ে দেয়। সিনথি এবার অভ্রের ঠোঁটে ঠোঁট এক করে দেয়।